আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাই কি ভাইয়ের কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিন ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা কাইন্ডলি এটি চ্যাট বক্সে একটু জানাই দিও। ওকে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, থ্যাংক ইউ ফর আস্কিং। তোমাদের সবার কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? যাক, আলহামদুলিল্লাহ, ভেরি গুড আজিম ভাইয়া। সো আজকে হচ্ছে মোটামুটি আমাদের বর্ণালী রিলেটেড পড়াশোনা এবং খুবই সহজ পড়াশোনা। আজকে সবাই কিন্তু খাতা কলম এবং ক্যালকুলেটর নিয়ে বসো। আজকে আমরা ক্লাসের পড়া ক্লাসেই প্র্যাকটিস করে ফেলবো ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে। সো চলো আমরা তাহলে শুরু করি আস্তে আস্তে। প্রথমে একদম ইনিশিয়াল যদি কথাবার্তা বলি, খুবই ইজি কিছু জিনিসপত্র আছে যে বর্ণালী, যেমন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। আমরা তো জানি একটা ইলেকট্রিক ফিল্ড যদি এদিকে যায়, ম্যাগনেটিক ফিল্ড এই পাশে যাবে, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড এই পাশে যাবে। সো এগুলো আমরা মোটামুটি কম বেশি জানি। সো এখানে দেখার মতো যে বিষয়গুলো আছে, যেমন এই যে গামা রশ্মি, এক্স রশ্মি মানে এক্স রে, তারপর আলট্রাভায়োলেট, ভিজিবল লাইট, ইনফ্রারেড, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ, সিরিয়ালে তাদের ওয়েভলেন্থগুলো বাড়তেছে। আচ্ছা। সো এখন ওয়েভলেন্থের কথা যেহেতু আসছে, মানে তরঙ্গ দৈর্ঘ্যের কথা যেহেতু আসছে, এখানে শক্তির ব্যাপার আসবে, কম্পাঙ্কের ব্যাপার আসবে, তরঙ্গ সংখ্যার ব্যাপার আসবে। সো এগুলোর মধ্যে সম্পর্কটা কি সেটা একটু বোঝাটা দরকার, সেটা একটু বোঝাটা দরকার। সো চলো এটা নিয়ে আমরা একটু সম্পর্কগুলো পড়ি, কোনটা কিভাবে অ্যাপ্রোচ নিতে হয় সেগুলো একটু দেখি। সো ফার্স্ট অফ অল যদি আমরা আসি, ই ইজ ইকুয়াল টু, আমরা জানি এইচ এফ ইজ ইকুয়াল টু এইচ নিউ। তো আমরা কি জানি, এফ আর নিউ দুইটাই আসলে এক এক বইতে এক রকম ইউজ করে। দুইটা দিয়ে আসলে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক বোঝায়, ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক বোঝায়। আচ্ছা, সো এটাকে আবার কি লেখা যায়, এইচ সি বাই ল্যামডা বা এইচ সি ইন্টু ওয়ান বাই ল্যামডা বা এইচ সি ইন্টু নিউ বার। এখানে ওয়ান বাই ল্যামডা মানে কিন্তু ভাইয়া নিউ বার, নিউ বার মানে হচ্ছে ওয়েভ নাম্বার বা তরঙ্গ সংখ্যা, নিউ বার মানে হচ্ছে ওয়েভ নাম্বার বা তরঙ্গ সংখ্যা। সো এখান থেকে আমাদের আসলে সম্পর্কটা বের করা লাগবে ওদের। হ্যাঁ, এখান থেকে আমাদের কি বের করতে হবে ভাইয়া, সম্পর্ক বের করতে হবে। তাহলে দেখো আমরা কি বলবো, শক্তির সাথে কম্পাঙ্ক সমানুপাতিক, তরঙ্গ সংখ্যাও সমানুপাতিক, কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যটা ব্যস্তানুপাতিক। বাস এই সম্পর্কটা যে একবার ভালো মতো বুঝবে, তার জন্য এই পুরা প্রসেসগুলা অনেক সহজ, তার জন্য এই পুরা প্রসেসগুলো অনেক সহজ। ওকে, শেষের দিকে সাজিদ। হ্যাঁ, এই পুরো প্রসেসটা অনেক সহজ। তাহলে কি, এফ ইজ ইকুয়াল টু নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি, এই যে এইভাবে এভাবে পুরা জিনিসটা, এটা একটু চট জলদি ভাইয়া দাঁড়ায় থাকতে থাকতে খাতা একটু লিখে ফেলো, এটা ইম্পর্টেন্ট। এই কথাটা জলদি করে ভাইয়া একটু সবাই খাতায় লিখে ফেলো। ফেলছো? ওকে, ভেরি গুড, মাশাআল্লাহ, ডেইলি এক্সামে 15 15, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, এগুলো লিখে ফেলছি আমরা, তাই তো? আচ্ছা, সুন্দর হিসাব। সো এখন চলো আমরা যদি একটু সামনের দিকে যাই, দেখো ভাইয়া ফার্স্টে কি আছে, যে এখানে সুন্দর করে কয়েকটা কথাবার্তা লেখা আছে, কিছু চার্টে কিছু হিসাব দেওয়া আছে। হ্যাঁ, এইটা ভাই একদম কি বলবো, 5 স্টার, 1 2 3 4 5, 5 স্টার ইম্পর্টেন্ট একটা টপিক। এবং এইখানে যে টপিকগুলো আছে ভাইয়া, সবগুলা তোমাদের ভালো মতো মনে রাখা লাগবে, এগুলা পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। সবাই এই চার্টটা একটু চট জলদি দেখে ফেলো, 2 মিনিট সময় দেখা হলে টিচার বক্সে একটা ডান লেখো, কারণ আজকে এগুলো থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আনসার করতে হবে, যে কোন রঙের কালার কি, কোনটা কি মধ্যে আসতেছে না আসতেছে, মানে কোন মানে তরঙ্গ দৈর্ঘ্য কোন কালারের মধ্যে পড়ে। হ্যাঁ, সবাই একটু দেখে ফেলো।
ওকে, সো এটা যেহেতু সবাই দেখে ফেলছো, চলো এখন তাহলে আমরা একটু সামনের দিকে আগাই। হ্যাঁ, ওকে, সো এটা যেহেতু দেখলাম, এগুলো খুব ইম্পর্টেন্ট, এটা সামনে কাজে লাগবে। সো দেখো, নিচের কোন বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, কোন রশ্মিটির শক্তি সবচেয়ে বেশি? একটা তরঙ্গ দৈর্ঘ্য বেশি চাইছে ল্যামডা ম্যাক্স, একটা চাইছে শক্তি সবচেয়ে বেশি এনার্জি ম্যাক্স, মানে তরঙ্গ দৈর্ঘ্য যেটা সবচেয়ে কম। সো ঝটপট একটু ভাইকে এই দুইটার অ্যান্সার দিয়ে ফেলো, বলো কমা কমা দিয়ে দুইটার অ্যান্সার কি হবে, কমা কমা দিয়ে একটু বলে ফেলো। ওকে, সো চলো দেখি ভাই একটু অ্যান্সার দিই। নিচের কোন বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? দেখো, গামা রশ্মি তো অনেক কম, তারপর অতিবেগুনি, তারপর দৃশ্যমান, পরে অবলোহিত, তাহলে অবলোহিত ওদের মধ্যে সবচেয়ে বেশি। আর কোন রশ্মিটির শক্তি সবচেয়ে বেশি? শক্তি বেশি হবে কার? যার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, তাহলে গামা রশ্মি। তাহলে অ্যান্সার হচ্ছে দুইটাই সি, সি কমা সি। হ্যাঁ, দুইটাই হচ্ছে অ্যান্সার কি হবে ভাইয়া? সি। আচ্ছা, গেল, চলো সামনের দিকে যাই। হাইড্রোজেনের বর্ণালী। আচ্ছা, তো একটা আছে হচ্ছে শোষণ বর্ণালী, একটা হচ্ছে বিকিরণ বর্ণালী। তোমাদের কাছে সহজ একটা প্রশ্ন করি, আমরা আসলে কোনটা দেখতে পাই, শোষণটা নাকি বিকিরণটা? বলো তো, আমরা আসলে কোন বর্ণালীটা দেখতে পাই, শোষণ বর্ণালী নাকি বিকিরণ বর্ণালী? বিকিরণ বর্ণালী, মানে যেটা বের হয়ে যাচ্ছে সেই বর্ণালীটা আমরা দেখতে পাই। আচ্ছা, বিকিরণ কখন হয়? উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসলে নাকি নিম্ন থেকে উচ্চতে গেলে? বলো তো, উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসলে নাকি নিম্ন থেকে উচ্চতে গেলে? উচ্চ থেকে নিম্নতে গেলে, কারণ উচ্চটা শক্তি বেশি, নিচেরটা শক্তি কম। সো উপর থেকে নিচে আসলে অবশ্যই বিকিরণ হবে, নিচে থেকে উপরে গেলে শোষণ হবে। হ্যাঁ, আচ্ছা, সো ভেরি গুড, এটা আমরা বুঝি। এখন তোমাদেরকে বর্ণালীর যে ফর্মুলাটা কিভাবে আসছে সেটা একটু দেখাই। তোমাদের মনে আছে ভাই, আমরা একটা ফর্মুলা শিখছিলাম, এন তম শক্তি স্তরের শক্তি -2.18 ইন্টু 10⁻⁻18 জেড স্কোয়ার ডিভাইড বাই এন স্কোয়ার জুল পার অ্যাটম। গত ক্লাসে আমরা পড়ছিলাম, এটা কথা মনে আছে? বলো দেখি একটু সবাই দ্রুত, এটার কথা মনে পড়ে আমাদের? ওকে, সো এটার কথা আমাদের তাহলে মনে আছে, তাই তো? ওকে, ভেরি গুড। সো এখন দেখো, এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে NH লিখবো, এটা হচ্ছে উচ্চতর শক্তি স্তর, উচ্চতর শক্তি স্তর হায়ার অরবিট। NL লিখবো, নিম্নতর শক্তি স্তর লোয়ার অরবিট। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা লিখি ENH ইকুয়াল টু, তখন কি হবে? -2.18 ইন্টু 10⁻⁻18 জেড স্কোয়ার ডিভাইড বাই ENH স্কোয়ার, হ্যাঁ, জোল পার অ্যাটম। পরটা যদি লিখি ENL ইকুয়াল টু -2.18 ইন্টু 10⁻⁻18 জেড স্কোয়ার ডিভাইড বাই NL স্কোয়ার জোল পার অ্যাটম। আচ্ছা, তো 1 নম্বর সমীকরণ দিলাম, 2 নম্বর সমীকরণ দিলাম। এরপর আমাদের অ্যাপ্রোচটা কি হবে? দুইটাকে বিয়োগ করবো আর কি, যেহেতু উপর থেকে নিচে আসতেছে। তাহলে ডেল্টা ই ইকুয়াল টু কি হবে? ENH, উপরটা মানে বড়টা থেকে ছোটটা মাইনাস করা। সো এই ভ্যালুগুলো যদি আমরা এখন মাইনাস করতে শিখি, দেখো তাহলে কি আসবে? দেখো, -2.18 ইন্টু 10⁻⁻18 জেড স্কোয়ার ডিভাইড বাই NH স্কোয়ার মাইনাস আরেকটা -2.18 ইন্টু 10⁻⁻18 জেড স্কোয়ার ডিভাইড বাই NL স্কোয়ার। আসলো, সুন্দর, চলে আসলো। এরপর তাহলে আমাদের অ্যাপ্রোচটা কি হবে? এরপর অ্যাপ্রোচটা হওয়ার কথা, দেখো ডেল্টা ই মানে আবার আমরা কি জানি ভাইয়া? HC বাই ল্যামডা, নাকি? HC বাই ল্যামডা ইজ ইকুয়াল টু, দেখো এটা তো মাইনাস আছে আর এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে এভাবে লেখা যায় 2.18 ইন্টু 10⁻⁻18 জেড স্কোয়ার। এইটুকু পর্যন্ত যদি আমরা কমন নেই, যে মাইনাসে মাইনাসে প্লাস, পজিটিভটা জেড স্কোয়ার পর্যন্ত যদি কমন নেই, পজিটিভের সাথে কি আছে? 1/NL স্কোয়ার মাইনাস মাইনাসটা 1/NH স্কোয়ার, এইটা আছে। তাহলে সুতরাং 1/λ ইজ ইকুয়াল টু কি হবে? 2.18 ইন্টু 10⁻⁻18 ডিভাইড বাই HC। এইচটা কি ভাইয়া? সবাই আমরা জানি প্লাঙ্কের ধ্রুবক, সি হচ্ছে আলোর বেগ। 1/NL স্কোয়ার মাইনাস 1/NH স্কোয়ার জেড স্কোয়ার। এন্ড ফাইনালি এই যে ভ্যালুটা দেখতেছো ভাইয়া,
এই ভ্যালুর জায়গাতেই আমরা এখানে সাবস্টিটিউট করব আর এইচ কে, যেটাকে আমরা বলি হচ্ছে রিডবার্গ ধ্রুবক, যেটাকে আমরা কি বলি ভাইয়া, রিডবার্গ ধ্রুবক। তাহলে ফর্মুলাটা কিভাবে আসে এটা কি আমরা সবাই ক্লিয়ার ইনশাল্লাহ? বলো দেখি ভাইয়াকে কষ্ট করে যে ফর্মুলাটা কিভাবে এসেছে, এটা কি আমরা সবাই ক্লিয়ার কিনা? না, এটা মানে প্রতিটা অ্যাটমের জন্য তো শিহাব, এই জন্য জুল পার অ্যাটম বলে, আর পরিবর্তনটাকে শুধু জুল হিসাবেই লিখতে পারো, অসুবিধা নেই। হ্যাঁ, আচ্ছা, তাহলে রিডবার্গ ধ্রুবকের হিসাবগুলো আশা করি আমরা সবাই একদমই ক্লিয়ার কিভাবে চলে আসছে। আচ্ছা, সো ডান, ওকে ডান। চলো দেখি এই যে ফর্মুলাটা, জেড মানে কি, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। নিম্ন শক্তি স্তর, উচ্চ শক্তি স্তর, রিডবার্গ ধ্রুবকের মানগুলো আরেকটা, এই যে এই যে এটাকে আছে এভাবে লেখা যায় 1.097 ইন্টু 10⁻⁷ পার মিটার, অথবা 1.097 ইন্টু 10⁵ পার সেন্টিমিটার। সো পার মিটার পার সেন্টিমিটার এইভাবে সুন্দর করে লেখা যায়। 1 2 3 4 5, হ্যাঁ ঠিক আছে। সো এইভাবে সুন্দর করে আমরা হিসাবগুলো লিখে ফেলতে পারি। এরপর আমরা বিভিন্ন অ্যাপ্রোচে যাব। চলো আস্তে আস্তে আমরা একটু সামনের দিকে যাই। আর এই যে নিউবার মানে তরঙ্গ সংখ্যা, এটাই মানে হচ্ছে 1/λ। হ্যাঁ, সো এই জিনিসগুলো আমরা অলরেডি জানি। আগাই প্রথম কুইজ। হ্যাঁ, রিডবার্গ ধ্রুবক এর মান কত? রিডবার্গ ধ্রুবকের মান কত? কুইজটা লঞ্চ করতেছি, 3 2 1 নাও। ওকে, পোলটা ক্লোজ করে দিচ্ছি তাহলে। হ্যাঁ, 3 2 1, অনেক ইজি ছিল পোলটা। রিডবার্গ ধ্রুবকের মান হচ্ছে দেখো 1.097 ইন্টু 10⁻⁷ পার মিটার, যেহেতু পার মিটারে আছে সো অ্যান্সারটা হবে ডি। সো চলো একটু লিডার বোর্ডটা একটু খেয়াল করি। পোলাশে নেই ভাইয়া, কোনো সমস্যা নেই, রিফ্রেশ দাও, একটু কেসটা ক্লিয়ার করে ফেলো। হ্যাঁ, দেখো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। লিডার বোর্ডটা দেখি। প্রান্ত, নুহা, শাওন, ইনজামামুল, সামিহা, তাইবা, সাজিদ, মুশফিক, মিম, তাসনিম। ভেরি গুড ভাইয়া, থ্যাংক ইউ। সো চলো একটু সামনের দিকে আগাই। এই যে হাইড্রোজেনের বর্ণালীগুলো দেখতেই পাচ্ছ, সিরিজগুলো দেখতে পাচ্ছ। 1 নম্বরে আসলে মানে ইলেকট্রন যেখান থেকেই আসুক, যদি 1-এ আসে সেটাকে আমরা লাইমেন সিরিজ বলি, 2-এ আসলে বামার সিরিজ বলি, 3-এ আসলে পেস্টেন বলি, 4-এ আসলে ব্র্যাকেটে বলি, 5-এ আসলে ফোন বলি। এখন ভাই হাইড্রোজেনের তো কক্ষপথ একটা। আচ্ছা, হাইড্রোজেনের কক্ষপথ একটাই নাকি অসীম বলো তো, তোমাদের কি মনে হয়? অ্যাকচুয়ালি কক্ষপথ অসীম, কিন্তু ইলেকট্রন থাকে একটাতে সাধারণ অবস্থায়, কিন্তু যদি শক্তি পায় লাভ দিয়ে উপর স্তরে যাইতে থাকবে, তারপর আবার শক্তি হারায় আবার একে চলে আসবে। সো এই জন্যই কিন্তু আসলে কক্ষপথ একটা থাকার পরে আমরা অনেক ধরনের বর্ণালীর সিরিজ দেখতে পাই, অনেক ধরনের বর্ণালীর সিরিজ দেখতে পাই। সবাই কি ব্যাপারটা বুঝতে পারছো? এই এই টাইপের একটা কোয়েশ্চেনও আছে। হ্যাঁ, একদম লাস্টে এই টাইপের একটা কোয়েশ্চেনও আছে, একদম শেষে। ওই যে একটি মাত্র ইলেকট্রন থাকা সত্ত্বেও হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীতে অনেকগুলো রেখা সৃষ্টি হয় কেন? কারণ ওই যে অনেক শক্তি শোষণ করে অনেক উপরে চলে যেতে পারে, মিডেও থাকতে পারে। সো যখন বিভিন্ন শক্তি স্তর থেকে 1 নম্বরে আসে, বিভিন্ন ধরনের বর্ণালী সৃষ্টি হয়। হ্যাঁ, এই হচ্ছে ঘটনাটা। আচ্ছা যাই হোক, একই সাথে পড়াই দিলাম দুইটা জিনিস। চলো কোথায় আছি, এখানে আছি। আচ্ছা, সো আমরা তো মোটামুটি জানি 1 নম্বরে থাকলে লাইমেন, 2 বামার, 3 পেস্টেন, 4 ব্র্যাকেট, 5 ফান্ড, আর 6 নম্বরটাকে হামফ্রেজ বলে। সো সবসময় মনে রাখবো ভাইয়া, নাম যদি কখনো দেওয়া থাকে এগুলাকে রেফারেন্স বলে। নাম দেওয়া থাকা মানেই হচ্ছে এদের যে নাম্বারটা সেটা NL হিসেবে কাউন্ট হবে, লোয়ার শেল। এদের নাম্বারটা লোয়ার শেল হিসেবে কাউন্ট হবে, NL। তাহলে লাইমেন বললে NL1, বাট NH-টা কি হবে, 1-এর বেশি, 2 3 4 5 যেটা হইতে পারে হোক। ফান্ড বা ফোন বললে NL এর ভ্যালু হবে 5, বাট NH এর ভ্যালু আরো বেশি হবে। এই হচ্ছে মোটামুটি ঘটনা। এখন তাদের যে অঞ্চলটা ভাইয়া, সেই অঞ্চল নিয়ে সবারই একটু কম বেশি কনফিউশন কাজ করে। তো চলো এটা একটু ক্লিয়ার করার চেষ্টা করি। দেখো, দৃশ্যমান অঞ্চল শুরু হয় কি দিয়ে, ভি দিয়ে,
শেষ হয় কি দিয়ে? আর দিয়ে। বাস এটা মাথায় রাখলেই হবে। ভায়োলেট মানে বেগুনি, বেগুনির চেয়ে বেশি বেগুনি যেটা তুমি দেখো না এটা হলো অতি বেগুনি। লালের চেয়ে বেশি লাল যে লাল তুমি দেখো না সেটা হলো অবলোহিত, ইনফ্রারেড। সেই তো রিজিয়ন গুলা তাহলে আশা করি তোমরা বুঝে গেছো। দৃশ্যমানের আগের গোলা অতি বেগুনি, পরের গোলা ইনফ্রারেড। শেষ হয়ে গেল। সবাই ক্লিয়ার? বলেন। ছোট্ট একটা সি দিয়ে ভাইকে জানাই দিই যে আমরা সবাই ক্লিয়ার কিনা ইনশাল্লাহ। ওকে ভাইয়া, সবাই তাহলে ক্লিয়ার, থ্যাংক ইউ। সেগুলো মোটামুটি আমরা দেখে নিলাম। এবার চলো আমরা একটু সামনে দিকে যাই। লাইনের তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, এটা আসলে চমৎকার একটা কোশ্চেন। লাইনের তরঙ্গ দৈর্ঘ্য, বা বলতে পারে বামারের তৃতীয় লাইন, বামারের তৃতীয় রেখা, এরকম কয়েকটা কথা বলতে পারে। বামারের তৃতীয় লাইন, ধরো এরকম একটা কথা বললো, বামারের তৃতীয় লাইন, এই কথাটার অর্থটা কি? ওই যে যেটা বললাম ভাইয়া, যদি এরকম নাম দেখো, নাম দেখা মানে হচ্ছে এটা রেফারেন্স, আর রেফারেন্স মানে এটা হচ্ছে এন এল, লোয়ার কক্ষপথ, সেটা কত? বামারের জন্য 2। লাইন মানে কি? লাইন হচ্ছে বামারের পরে আরো 3 নাম্বার লাইন, বামারের পরে আরো 3 নাম্বার লাইন। তাহলে এন এইচটা কি হবে? এন এল এর সাথে লাইনটা যোগ হবে। তাহলে বামার তো নিজে 2, ওর সাথে আরো তৃতীয় লাইন, তাহলে টোটাল কত হবে? 5। একদম সহজ সোজা সাপটা হিসাব। তাহলে ভাইয়া আমি যদি বলি প্যাস চেনের পঞ্চম লাইন, তাহলে এন এল কি হবে, এন এইচ কি হবে? দুইটা একটু বলো তো। প্যাস চেনের পঞ্চম লাইন যদি বলি, এন এল কি হবে, এন এইচ কি হবে? একটু ঝটপট বলো দেখি। এন এল কি হবে, এন এইচ কি হবে? প্যাস চেনের পঞ্চম লাইন। সো প্যাস চেন নিজে হচ্ছে 3, এটার সাথে আরো 5 যোগ করলে আসবে 8। তার মানে 8 থেকে 3 আসছে, তাই না ভাইয়া? ভেরি গুড। 3 আর 8, 3 আর 8। আমি যদি বলি প্যাস চেনের পঞ্চম লাইন, সো প্যাস চেন মানেই রেফারেন্স, মানে এটাই হচ্ছে এন এল, এটা হচ্ছে কত? 3, লাইমেন বা আমার প্যাস চেন। আর এন এইচটা কি হবে ভাইয়া? এন এল এর সাথে লাইনটা যোগ হবে। সো 3 + 5 = 8। শেষ। সুন্দর। 3 আর 8, এত সুন্দর করে আমরা সব বুঝে গেলাম ইনশাল্লাহ। ওকে, সো দেখি কিছু এমসিকিউ সলভ করাবো। এই দুটির অ্যান্সার বলেন ঝটপট। কি বলছে? আচ্ছা, কি বলছে পরে? তোমরা আগে দেখো, তোমরা দেখে তোমরা অ্যান্সার দাও। এই দুটির অ্যান্সার আগে কি হবে? দেখি, কোন শক্তি স্তরে ইলেকট্রন স্থানান্তরের জন্য হাইড্রোজেনের ইউভি বর্ণালী রেখা পাওয়া যায়? আবারও বলি, কোন শক্তি স্তরে ইলেকট্রন স্থানান্তরের জন্য হাইড্রোজেনের ইউভি বর্ণালী রেখা পাওয়া যায়? আচ্ছা ভাইয়া, ইউভি যেহেতু বলছে তাহলে অবশ্যই লাইমেনে আসতে হবে। তাহলে কোথায় আসবে? যে একে আসবে, বা শেষ আর কিছু দেখার দরকার নেই। এ অসীম দূরত্বের শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে আসবে। কোথায় ভাইয়া? চতুর্থ। যেখানে আসবে সেখানে এর বর্ণালী তৈরি হবে। চতুর্থ শক্তি স্তরে স্থানান্তরিত হলে বিকিরিত রশ্মিটি কোন সিরিজভুক্ত? লাইমেন, বামার, প্যাসচেন, ব্র্যাকেট, ফান্ড। তাহলে 4 নাম্বারটা হচ্ছে ব্র্যাকেট। তাহলে অ্যান্সার হচ্ছে ভাইয়া এ কমা ডি। অ্যান্সার আসবে কি? এ কমা ডি। সবার হয়েছে আলহামদুলিল্লাহ? বলো দেখি ভাইয়াকে কষ্ট করে। ওকে, ভেরি গুড, মাশাআল্লাহ। চলো আগে। এরপর হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর বামার সিরিজের দ্বিতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত? বর্ণালী বিকিরণের ক্ষেত্রে কোন সিরিজ ব্যতিক্রম? নাও, এই দুইটা একটু সময় লাগবে, 2 মিনিট সময় দিলাম। নাও সবাই একটু অ্যান্সার করে ফেলো সুন্দর করে। নাও করে ফেলো, প্রথমটা একটু টাইম লাগবে।
ওকে, সো চলো আমরা তাহলে একটু করার চেষ্টা করি। হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর বামার সিরিজের দ্বিতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত? বামার সিরিজ বলছে, দেখো মানে রেফারেন্স দিয়ে দিছে, তাহলে NL হচ্ছে 2, দ্বিতীয় লাইন বলছে তাহলে NH হচ্ছে NL প্লাস লাইন, সো 2 যোগ 2 ইজ ইকুয়াল টু 4। আচ্ছা, সো এখন আমরা কি করব, আমরা হচ্ছে 1 বাই ল্যামডা ফর্মুলায় চলে যাব, RH ইন্টু 1 বাই NL স্কোয়ার মাইনাস 1 বাই NH স্কোয়ার জেড স্কোয়ার। আচ্ছা, তাহলে দেখো, তাহলে সুতরাং 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল টু RH এর ভ্যালু 1.097 ইন্টু 10 টু দি পাওয়ার 7 পার মিটার, 1 বাই 2 স্কোয়ার মাইনাস 1 বাই 4 স্কোয়ার, আর জেড এর ভ্যালু হচ্ছে 1, জেড এর ভ্যালু 1 স্কোয়ার, যেহেতু হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী বলছে জেড এর ভ্যালু 1, পারমাণবিক সংখ্যা 1। সো এখানে ল্যামডার ভ্যালু কত আসে, মান কিন্তু উল্টাইতে ভুলো না, হ্যাঁ মান কিন্তু উল্টাইতে হবে। সো দেখি কত আসে, 1.097 ইন্টু 10 টু দি পাওয়ার 7 ইন্টু 1 বাই 4 মাইনাস 1 বাই 16 ইন্টু 1 স্কোয়ার, সো 1 বাই অ্যান্সার যদি আমরা করি তাহলে আসে 4.86 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 মিটার। সো এটাকে যদি 486 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 মিটার, যেটাকে ন্যানোমিটার বলতে পারি, তাহলে 486 ন্যানোমিটার। সো এটার অ্যান্সার হচ্ছে বি, 486 ন্যানোমিটার। সুন্দর, তাহলে অ্যান্সার বি আসতেছে নাকি? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। 4 হলো কেন একবার বলেন, কোনটা শ্রমিক 4 কোনটার হইলো? ও দেখো, বামার সিরিজের দ্বিতীয় লাইন বলছে না, রেফারেন্স কত বামার, তাহলে 2, ওর পরে আরো 2টা লাইন, তাহলে কত হলো 4, এই জন্য 2 যোগ 2 বুঝি লিখে দিছি। আচ্ছা, ভেরি গুড। পরেরটা দেখো, বর্ণালী বিকিরণের ক্ষেত্রে কোন সিরিজ ব্যতিক্রম? দেখো, ব্রাকেট, প্যাস্টেন, হামফ্রেস তিনটাই কিন্তু অবলোহিত অঞ্চলে আইআর, বামারটা শুধু দৃশ্যমান অঞ্চলে, তাহলে ব্যতিক্রম তো ও, তাহলে অ্যান্সার হচ্ছে সি, শেষ হয়ে গেল। ওরা তিনটা একই রকম বিকিরণ নাই, একই রিজিয়নে বিকিরণ দিচ্ছে, ও কিন্তু আলাদা, সো এই জন্য অ্যান্সার হচ্ছে সি, তাহলে অ্যান্সার হচ্ছে বি কমা সি। ওকে, বি কমা সি, সবাই ক্লিয়ার? ওকে, ভেরি গুড। সো আমরা আসলে কি করছি, এই যে এইটা নিয়ে ভাইয়া কথা বলতেছিলাম স্পেসিফিক্যালি, বামার সিরিজের দ্বিতীয় লাইন। ভাইয়া বামার সিরিজটা নিজে কত নাম্বার, 2 নাম্বার, ও তো রেফারেন্স, ওর দ্বিতীয় লাইন। ধরো তুমি সেকেন্ড বেঞ্চে বসে আছো, হ্যাঁ, লেটস সে তারেক, তারেক সেকেন্ড বেঞ্চে বসে আছে, আর সৌমিক ধরো ফিফথ বেঞ্চে আছে ওখানে বসে, তাই আমি বলবো তারেকের থেকে থার্ড বেঞ্চে যে আসো সে এদিকে আসো, মানে সৌমিকের কথা বলতেছি, কিন্তু সৌমিক কত নাম্বারে আছে, 5-এ, কিন্তু আমি রেফারেন্সটা কেমনে দিছি, তারেকের থেকে থার্ড বেঞ্চে। সো তারেক নিজে আছে সেকেন্ড বেঞ্চে, ওর সাথে আরো 3 অ্যাড হয়েছে, সো টোটাল কত হইলো 5, এইভাবে। তাহলে রেফারেন্সের সাথে লাইনটা অ্যাড হবে, তাহলে 2 + 2 ইজ ইকুয়াল টু 4। সবাই বুঝতে পারছো? ক্লিয়ার একবার ভাইয়া? আচ্ছা, ওকে, চমৎকার, তাহলে এটা আমরা সবাই বুঝে গেছি। আর এটা তো বুঝছোই, বলছে বর্ণালী বিকিরণের ক্ষেত্রে কোন সিরিজ ব্যতিক্রম। দেখো এই তিনটা তো একই রিজিয়নে দিচ্ছে, ও আলাদা রিজিয়নে দিচ্ছে, এই জন্য এটা ব্যতিক্রম। হ্যাঁ, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি, থ্যাংক ইউ ফর আস্কিং। কি অবস্থা তোমাদের? আচ্ছা, বামারের জন্য NL ইজ ইকুয়াল টু 2 বলতে কি বোঝায়? ভুল 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 হয়েছে। বামারের জন্য ব্যাপারটা ওরকম না, ব্যাপারটা হচ্ছে যদি তোমাকে কোনো লাইনের কথা মেনশন করে দেয়, এটাই তোমার রেফারেন্স, এটাই তোমার NL। NL মানে হচ্ছে মানে নিম্নতর শক্তি স্তরের কথা বুঝাইছে। সো আমি যখন বলবো বামারের তৃতীয় লাইন, তখন বামারটা হচ্ছে রেফারেন্স NL2, পেস্টেনের পঞ্চম লাইন, তখন পেস্টেনটা হচ্ছে রেফারেন্স NL হচ্ছে 3, এরকম NH তো তোমার বের করে নিতে হবে। ওকে, বুঝতে পারছো নাফিস? থ্যাংক ইউ অরূপ ভাইয়া, থ্যাংক ইউ, বুঝতে পারছো? ওকে, ডান, সো এটা ক্লিয়ার। এরপর আসি, ওকে, হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর কোন সিরিজটি দৃশ্যমান অঞ্চলে দেখা যায়? হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর কোন সিরিজটি অতিবেগুনি অঞ্চলে দেখা যায়? ঝটপট এই দুইটা কোশ্চেন অ্যান্সার দিয়ে ফেলি সবাই, ঝটপট এই দুইটা কোশ্চেন অ্যান্সার আমরা একটু দিয়ে ফেলি, খুবই সহজ। হ্যাঁ, বলছে দৃশ্যমান অঞ্চল অবশ্যই বামার, আর
অতি বেগুনি অঞ্চল তার মানে লাইমেন, তার মানে অ্যান্সার হচ্ছে এ কমা ডি, অ্যান্সার হচ্ছে এ কমা ডি। মাশাআল্লাহ, ভেরি গুড, ভেরি গুড। চলো বর্ণালী, আচ্ছা এটা হচ্ছে বিভিন্ন মৌলের আসলে শোষণ ক্ষমতা বলো বিকিরণ ক্ষমতা বলো এক একটা এক এক রকম। সো এই জন্য প্রত্যেকটা মৌলের বর্ণালীও কেমন হবে ভাইয়া, এক এক রকম হবে। এজন্যই ভাইয়া প্রতিটা মৌলের বর্ণালী দেখে আসলে মৌল শনাক্ত করা যায়, বা মৌলের যেহেতু আলাদা আলাদা বর্ণালী পাওয়া যায় তাই বর্ণালীর রেফারেন্স ধরে আমরা নতুন মৌল শনাক্ত করতে পারি, বা অজানা মৌল, নতুন মৌল বলাটা ভুল হয়েছে, অজানা মৌল শনাক্ত করতে পারি। সো ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে রেখা বর্ণালীর সাহায্যে মৌল শনাক্তকরণ কিভাবে করে, যেহেতু প্রতিটা মৌলের শোষণ বিকিরণ ক্ষমতা আলাদা তাহলে তাদের বর্ণালীগুলোও আলাদা হবে, মানে বিকিরণ বর্ণালী আলাদা হবে। ওই রেফারেন্সের উপর ভিত্তি করে আমরা অজানা মৌল যেহেতু নির্ণয় করতে পারি, সেই জন্য এভাবেই আসলে রেখা বর্ণালী দ্বারা মৌল নির্ণয় করা হয়। এরকম কিন্তু একটা কোশ্চেন ছিল, আমি তোমাদেরকে একটু ঝটপট দেখাই ফেলি। হ্যাঁ, এরকম একটা কোশ্চেন ছিল, কোথায় আছে, এই যে রেখা বর্ণালী কিভাবে মৌল শনাক্তকরণে ব্যবহৃত হয়। শেষ। দেখো হাইড্রোজেন বর্ণালী কিভাবে সৃষ্টি হয়, এই যে লাফালাফির ফলে, ইলেকট্রন শোষণ বা বিকিরণের ফলে, তখন আমরা একটা শক্তির পার্থক্য, তখন আমরা তরঙ্গ দৈর্ঘ্য দেখতে পাই। ব্যাপারটা অনেকটা এরকম না, এই যে লাফালাফি করলো শক্তির পার্থক্য hc/λ, তখন আমরা একটা তরঙ্গ দৈর্ঘ্য দেখতে পাই, সেটা দৃশ্যমান অঞ্চলের মধ্যে থাকলেই কিন্তু আমরা আসলে দেখতে পাই। আর যদি দৃশ্যমান অঞ্চলে নাও থাকে তাও তো বর্ণালী তৈরি হচ্ছে, সেটা ইউভি অঞ্চলে হোক আইআর এ হোক হচ্ছে। আচ্ছা, সো রেখা বর্ণালী কি এটা তো পড়লাম, বর্ণালী কাকে বলে সেটাও দেখলাম, তড়িৎচুম্বক বিকিরণ কাকে বলে এগুলো দেখলাম, বাকিগুলো পড়া বাকি আছে, সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো। আচ্ছা, সো চলো এবার আবার উপরে চলে আসি, এটাও দেখে ফেললাম। এবার একটা চমৎকার জিনিস দেখবো, ল্যামডা ম্যাক্স ল্যামডা মিনিমাম। আচ্ছা ভাইয়া, ল্যামডা যদি ম্যাক্সিমাম হয় শক্তি কেমন হয়, ম্যাক্সিমাম নাকি মিনিমাম? আচ্ছা, ভেরি গুড, মাশাআল্লাহ। তো এটার একটা এক্সাম্পল তোমাদেরকে দিই। হ্যাঁ, দেখি এটা তোমাদের কার কার সাথে রিলেটেড। সামনে তো রোজা আসতেছে ইনশাল্লাহ। রমজান মাসে আগে কি হইতো, ছোটবেলায় থাকতে বা একটু মোটামুটি বড় হওয়ার পরে কি হইতো, যে যখন বাসায় ইফতারি বানাইতো মাঝে মাঝে ওই যে আশেপাশে মানুষকে দিতাম না, যে পাড়া প্রতিবেশীর আত্মীয় স্বজন টাইপের, পাড়া প্রতিবেশীর সাথে থাকতে থাকতেও তো আত্মীয় স্বজনের মতো সম্পর্ক হয়ে যায়। সো তখন একটু বিরক্ত লাগতো না, যে এই যাও এই বাসা যাও, এই বাসা যাও, এই বাসা যাও, এরকম এরকম খালি পাঠাইতো। তো যদি একই বিল্ডিং এ হয় তাহলে তো কষ্ট কম হতো, যদি অনেক 2-3টা বিল্ডিং পরে হয় তখন অনেক কষ্ট বেশি লাগতো। বিশেষ করে ছোট অবস্থায় রোজা যখন রাখতাম তখন খালি গুনতাম যে কখন হচ্ছে টাইমটা আসবে, কখন আজান দিবে, কখন খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, আমি জানি না এটা কারা কারা ইয়ে করতে পারতেছো, রিলেট করতে পারতেছো, তোমরা কি এরকম আদান প্রদান করছো ইফতারি, বলো দেখি একটু, যারা যারা রিলেট করতে পারতেছো আর কি। আচ্ছা, যাক ভালো, মানে ওই সময়টা অনেক সুন্দর ছিল। হ্যাঁ, এবং এমনও হয়তো যে আমি ধরো ইফতারি নিয়ে গেছি, আমার প্লেটটা খালি দেয় নাই, ওইখানে আবার ওনারা ইফতারি নিয়ে দিছে। হ্যাঁ, বেশ মজার কিন্তু ব্যাপারটা, এবং অনেক অনেক, আচ্ছা আচ্ছা, এবং অনেক অনেক ওই যে কি বলে ভ্যারাইটিস অফ খাওয়া দাওয়া খাওয়া হইতো। হ্যাঁ, সেই সময়গুলা। এখন তো আস্তে আস্তে যত বড় হইতেছি আহ, সময়ও আসে, মানে কি বলে জটিল হচ্ছে, জটিল বলতে আসলে ব্যস্ততা বাড়তেছে। ওই শৈশবের ওই সুন্দর যে দিনগুলা, এগুলো আস্তে আস্তে নাই হয়ে যাচ্ছে। আচ্ছা, বুঝাচ্ছি অরূপ, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, হ্যাঁ, নিয়ে যাওয়ার সময় কষ্ট হয় কিন্তু ইফতারি দিলে আবার ভালো লাগে। হ্যাঁ, এটাই। আচ্ছা, যাই হোক, সো যাই হোক, ওই স্মৃতি মনে পড়ে গেল। কিন্তু একটা জিনিস বুঝাই তোমাদেরকে, হ্যাঁ, সেটা হচ্ছে যে ধরো তোমার একই বিল্ডিং এ যদি কাউকে দিতে হইতো তাহলে তো খুব ভালো, বা পাশের বিল্ডিং এ দিলেও তোমার কষ্ট তেমন একটা হইতো না, কিন্তু যদি 2-3টা 4-5টা বিল্ডিং পরে গিয়ে তোমার দিতে হইতো, সেটা একটু কষ্ট লাগতো। সো ব্যাপারটা এখানেও সেম। হুম, হাতে হাতে ব্যথা করতো। আচ্ছা আচ্ছা, সো আসো, সো একটু তোমাদেরকে দেখাই, ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। ধরো একটা, এই যে এই শেলটাকে আমরা বলতেছি NL, মানে এটা রেফারেন্স শেল, সর্বনিম্ন কক্ষপথ। একটা কেস হইতে পারে যে ঠিক তার পাশের শেল থেকে যদি ইলেকট্রন আসে, NH হচ্ছে NL+1, মানে ঠিক তার পাশের শেল থেকে আসছে। অথবা আরেকটা হইতে পারে অসীম থেকে আসতেছে, অসীম থেকে আসতেছে। তাহলে ভাইয়াকে বলতে হবে বিকিরিত শক্তি কোথায় সবচেয়ে বেশি হবে, অসীম থেকে আসলে নাকি ঠিক পাশের থেকে আসলে, বলো তো।
বড় হলে মনে হয় শৈশব সুন্দর, কিন্তু ওই সময় মনে মনে রাগ হতো। হ্যাঁ, এক্স্যাক্টলি নিশান। ছোটবেলায় ভাবতাম কবে বড় হব, কবে ভার্সিটিতে পড়বো। হ্যাঁ, এরকম। আর বড় হওয়ার পরে ভাবি যে ছোট ছিলাম ভালো ছিলাম, ওরকম আর কি। আচ্ছা, বলো কোনটাতে শক্তির পরিবর্তন সবচেয়ে বেশি হবে, বা কোন কেসে আমার বিকিরিত শক্তির পরিমাণ সবচেয়ে বেশি হবে? অসীম থেকে আসলে, তাই না? এই দেখো, অসীম থেকে আসলে এখানে শক্তির বিকিরণটা হবে সবচেয়ে বেশি, আর একদম পাশেরটা থেকে আসলে শক্তির বিকিরণ হবে সর্বনিম্ন, ই মিনিমাম। আচ্ছা, সো আমরা দুইটা কেস কিন্তু শিখে ফেললাম ভাইয়া। যখন এটা ই মিনিমাম হয় তখন এটাকে আমরা বেসিক্যালি কি বলি, ল্যামডা ম্যাক্সিমাম, যেহেতু উল্টা সম্পর্ক। আর ই মিনিমাম মানেই কি আসলে কম্পাঙ্ক মিনিমাম, আবার তরঙ্গ সংখ্যাও কিন্তু মিনিমাম, কিন্তু শুধুমাত্র ল্যামডাটা ম্যাক্সিমাম। এটা কখন হয়, যখন এন এলটা হচ্ছে রেফারেন্স, যেটা দেওয়া আছে সেটাই, আর এন এইচ কি হবে, এন এল প্লাস ওয়ান, ঠিক পাশেরটা থেকে আসতেছে তখন। আর যদি উল্টাটা করি, ই ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম শক্তির পরিবর্তন কখন হবে, বা কম্পাঙ্কের পরিবর্তন ম্যাক্সিমাম কখন হবে, অথবা নিউ বারের পরিবর্তন ম্যাক্সিমাম কখন হবে, অথবা ল্যামডার পরিবর্তন মিনিমাম কখন হবে। সো এইটা আমরা আবার বের করতে পারবো হচ্ছে, এন এল তো আমাদের রেফারেন্স, আর এন এইচটা হইতে হবে কি, ইনফাইনাইট। এন এইচটা হইতে হবে ইনফাইনাইট। আচ্ছা, আর সবাই বলো 1/ইনফাইনাইট মানে কত? বলো 1/ইনফাইনাইট মানে কত? 0। আচ্ছা, ভেরি গুড। ওকে, সো এখন যদি তোমাদেরকে এমনি একটা ম্যাথ করতে দিই, হ্যাঁ, প্যাসচেন সিরিজের জন্য, তোমাকে যদি বের করতে বলি ল্যামডা ম্যাক্স কত আর ল্যামডা মিনিমাম কত, এটা তোমাদের এখন টাস্ক। তোমরা এখন সবাই বের করবা, সময় হচ্ছে 4 মিনিট। 4 মিনিট লাগবে না আশা করি, দ্রুত বের করো, দেখি তোমরা পারো কিনা ইনশাল্লাহ। তারপর তো ভাইয়া দেখাই দিব, টেনশনের কোনো কারণ একদমই নাই। ওকে, সো লিখছো নাকি?
চলো দেখি কি হয়, কিভাবে বের করলা। তাহলে ফার্স্টে যদি ল্যামডা ম্যাক্সের কথা বলি, প্যাশ্চেন সিরিজের ক্ষেত্রে দেখো রেফারেন্স দিয়ে দিছি প্যাশ্চেন, মানে এন এলটা কত, লাইম্যান বামার প্যাশ্চেন 3। আচ্ছা ল্যামডা ম্যাক্সের ক্ষেত্রে আমার এন এইচটা কত হবে, এন এল প্লাস 1 মানে হচ্ছে 4। কেন? বিকজ হলো, দাঁড়া এটা এই পাশে লিখি, এন এইচটা হবে হচ্ছে এন এল প্লাস 1 ইজ ইকুয়াল টু 4। কেন? কারণ ল্যামডা ম্যাক্স মিনিমাম মানে ল্যামডা ম্যাক্সিমাম কম্পাঙ্ক, সরি কম্পাঙ্কর কথা কেন বলতেছি, তরঙ্গ দৈর্ঘ্য ম্যাক্সিমাম কখন হবে, যখন শক্তি মিনিমাম হবে। মানে ঠিক পাশেরটা থেকে আসলে তো অল্প দূরত্ব, এই জন্য শক্তি কম, অনেক অসীম থেকে আসলে হচ্ছে সবচেয়ে বেশি শক্তি। সো ল্যামডা ম্যাক্সিমাম মানে হচ্ছে শক্তি মিনিমাম, মানে ঠিক পাশেরটা থেকে আসবে, মানে এখন আছে প্যাশ্চেনে, আসছে ধরো ব্র্যাকেট থেকে, 3তে আছে 4 থেকে আসছে, এই হইলো ঘটনাটা শেষ। সো এখানে আমরা যদি ল্যামডাটা বের করার চেষ্টা করি, 1 বাই ল্যামডা ম্যাক্স ইজ ইকুয়াল টু আর এইচ ইন্টু 1 বাই 3 স্কোয়ার মাইনাস 1 বাই 4 স্কোয়ার 1 স্কোয়ার, যেহেতু হাইড্রোজেনের কথা বলতেছি তাই জেড এর ভ্যালু 1। তো দেখি কত আসে ভ্যালুটা। তাহলে সুতরাং ল্যামডা ম্যাক্সটা কত আসতেছে, আগে ল্যামডা ম্যাক্সটা বের করি, তারপর বাকিগুলো বের করা যাবে। 1.097 ইন্টু 10 টু the power 7 ইন্টু 1 বাই 9 মাইনাস 1 বাই 16। আচ্ছা তাহলে অ্যান্সার আসে ভাইয়া 1.875 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 মিটার, বা যেটাকে আমরা 1875 ন্যানোমিটার বলতে পারি। 1875 ন্যানোমিটার বলতে পারি, 3 ঘর নিয়ে 1875 ন্যানোমিটার বলতে পারি। সুন্দর হয়ে গেল আমাদের হিসাব। ল্যামডা মিনিমামের ক্ষেত্রে আবার আমাদের হিসাবটা কি ভাইয়া দেখো তো, এন এল তো 3 দেওয়া আছে, তাহলে এন এইচ হবে ইনফাইনাইট, এন এইচ হবে ইনফাইনাইট, কারণ ল্যামডা মিনিমাম মানে কি, মানে তরঙ্গ দৈর্ঘ্য, মিনিমাম মানে কি শক্তি ম্যাক্সিমাম, ইনফাইনাইট থেকে আসবে। তাহলে 1 বাই ল্যামডা মিনিমাম ইজ ইকুয়াল টু যে আর এইচ ইন্টু 1 বাই 3 স্কোয়ার মাইনাস 1 বাই ইনফাইনাইট স্কোয়ার 1 স্কোয়ার, আর 1 বাই ইনফাইনাইট মানেই তো 0। সো আলটিমেটলি আমাদের সুতরাং ল্যামডা মিনিমামটা কত আসতেছে সেটা একটু যদি বের করি, 1.097 ইন্টু 10 টু the 7 ডিভাইড বাই 9, 1 বাই অ্যান্সার। সো অ্যান্সার আসে হচ্ছে 8.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 মিটার, বা 82 ধরো 1, হ্যাঁ 820.4 ন্যানোমিটার, 820.4 ন্যানোমিটার। এই হলো মোটামুটি আমাদের অ্যান্সার। সো ল্যামডা ম্যাক্সিমাম ল্যামডা মিনিমাম সবার সাথে মিলছে ইনশাআল্লাহ? বলো দেখি একটু সবাই কষ্ট করে টিচার ইনবক্সে, সবার সাথে ভাইয়া মিলে গেছে কিনা। ভেরি গুড, সুন্দর, মাশাআল্লাহ, গুড। এই তো ইজি। চলো এখন এটার অ্যান্সার বলো সবাই। হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর বামার সিরিজের সর্বনিম্ন তরঙ্গ সংখ্যার বিকিরিত রশ্মি কোনটি? বলো সবাই। মিনিমামটা মিলে নাই ভাইয়া? অসুবিধা নেই, এখন তো বুঝছো তাই না? শ্রমিক নোহা, ওকে এটা করে ফেলো তো, এটা করে ফেলো তো সবাই। কত আসে অ্যান্সার বলো, এবিসিডির মধ্যে কোনটা আসে? হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর বামার সিরিজের সর্বনিম্ন তরঙ্গ সংখ্যার বিকিরিত রশ্মি কোনটি? আচ্ছা চলো একটু হিসাব করি। হাইড্রোজেন পরমাণু বলছে, সো জেড এর ভ্যালু হচ্ছে 1, বামার সিরিজ বলছে এন এল হচ্ছে তোমার 2, রেফারেন্স। সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা নিউ বার মিনিমাম বলছে ভাইয়া, নিউ বার মিনিমাম মানে শক্তি মিনিমাম। শক্তি যদি মিনিমাম হয় ভাইয়া আমরা কি জানি, এন এইচ হবে ঠিক পাশেরটা থেকে, এন এল প্লাস 1 মানে 2 প্লাস 1 ইজ ইকুয়াল টু 3। সো দেখো 1 বাই, আচ্ছা তাহলে নিউ বার মিনিমাম ফর্মুলা কি, নিউ বার মিনিমাম ইজ ইকুয়াল টু আর এইচ ইন্টু 1 বাই 2 স্কোয়ার মাইনাস 1 বাই 3 স্কোয়ার 1 স্কোয়ার, জেড এর ভ্যালু তো 1। সো কত আসে ভাইয়া, আর এইচ ইন্টু 1 বাই 9 মাইনাস, সরি 1 বাই 4 মাইনাস 1 বাই 9, তাহলে আর এইচ ইন্টু 4 নং 36, 9 মাইনাস 4, সো 5 আর এইচ ডিভাইড বাই 36, 5 আর এইচ ডিভাইড বাই 36, অ্যান্সার হবে হচ্ছে বি, অ্যান্সার হবে হচ্ছে বি। সবাইকে ক্লিয়ার? সবাই বুঝতে পারছি ইনশাল্লাহ? অনেকে স্কোয়ার কিউবে একটু গোলমাল পাকায় ফেলি, এজন্য অ্যান্সারগুলো একটু ভুল হয়ে যায় মানে স্লাইটলি। আশা করি এই ভুল আর হবে না। ওকে ভেরি গুড। চলো আসো, এই যে একটা কোশ্চেন, উদ্দীপকের ইলেকট্রনটির ধাপান্তরে সৃষ্ট বর্ণালীর বর্ণ কিরূপ হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। নেন আমার লক্ষ্মী বাচ্চা কাচ্চারা, আপনারা এবার অ্যান্সার করেন, করে ফেলেন করে ফেলেন ভাইকে টিচার বক্সে অ্যান্সারটা বলেন, অ্যান্সারটা কত আসবে।
আচ্ছা, সুন্দর, সবাই কিন্তু সুন্দর করে অ্যান্সার দিয়ে ফেলছো। হ্যাঁ, অঞ্চল কিন্তু না ভাইয়া, বর্ণটা লিখতে হবে। বর্ণটা কেমন, বর্ণ কোনটা হবে সেটা লিখতে হবে। হ্যাঁ, বর্ণ কোনটা হবে সেটা লিখতে হবে। ওকে, চলো অ্যাপ্রোচে যাই। উদ্দীপকের ইলেকট্রনটির ধাপান্তরে সৃষ্ট বর্ণালীর বর্ণ কিরূপ হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা, হাইড্রোজেন পরমাণু লিখছে, সো জেড এর ভ্যালু হচ্ছে 1, এটা আমরা জানি, পারমাণবিক সংখ্যা 1। আচ্ছা, এখানে কোথা থেকে কোথায় আসতেছে? 1 2 3 4 5। আচ্ছা, 5 থেকে 2 আসতেছে। সো আমাদের এখানে এন এইচটা হচ্ছে 5, এন এলটা হচ্ছে 2। আচ্ছা, রিডবার্গের ধ্রুবক আমরা সবাই জানি 1.097 ইন্টু 10⁻⁷ পার মিটার, সেটাও আমরা দেখলাম। এখন আমাদের কি বের করতে হবে? ল্যামডাটা বের করতে হবে। তাহলে আমরা ফর্মুলা জানি 1/λ ইজ ইকুয়াল টু RH ইন্টু 1/NL স্কোয়ার মাইনাস 1/NH স্কোয়ার জেড স্কোয়ার। সো এইখান থেকে আমাদের ল্যামডার ভ্যালুটা বের হবে। সো চলো আস্তে আস্তে একটু ল্যামডার ভ্যালুটা বের করে ফেলি। দৃশ্যমান অঞ্চল হবে, এটা তো উইদাউট এনি ডাউট, যেহেতু 2 আসছে। হ্যাঁ, বামারে যেহেতু আসছে, সো দৃশ্যমান অঞ্চল হবে, ঠিক আছে। বাট বর্ণ কিরূপ হবে সেটা জানতে চাইছে। হ্যাঁ, সো RH হচ্ছে 1.097 ইন্টু 10⁻⁷ ইন্টু 1/2 স্কোয়ার মাইনাস 1/5 স্কোয়ার ইন্টু 1 স্কোয়ার। সো আমাদের অ্যান্সার আসে হচ্ছে 4.34 ইন্টু 10⁻⁷ মিটার বা 434 ন্যানোমিটার। এবং আমার যতটুকু মনে পড়ে এটা নীল কালার হওয়া উচিত। চলো একটু চেক করে আসি 434 কিসের মধ্যে পড়ে। এই দেখো, নীলের মধ্যে পড়ে। 424 থেকে 450 রেঞ্জের ভিতরে 434 আছে। সো অ্যান্সার হবে নীল। অ্যান্সার কি আসবে? নীল। ওকে, সো এটা আমাদের ডান। দেখছো, বর্ণটা বলতে হবে। হ্যাঁ, নীল কালার, বর্ণটা বলে দিতে হবে। চলো একটু সামনের দিকে যাই। আরেকটা প্রশ্ন চলে আসছে, চমৎকার দুইটা প্রশ্ন। দেখি, বি শক্তি স্তরে ইলেকট্রন আপতনের জন্য সৃষ্ট রেখা বর্ণালীর দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। এ ও সি শক্তি স্তরের শক্তির পার্থক্য 1.93 ইন্টু 10⁻⁻18 জুল হলে নির্গত আলোকরশ্মি দৃশ্যমান হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। করো, এটাও করো। আজকে সব তোমাদের দিয়ে করাবো, করে ফেলো দ্রুত। থ্যাংক ইউ।
ওকে, সো অনেকে অলরেডি অ্যান্সার লিখে ফেলছো দুইটারই। সো চলো ভাই এখন অ্যাপ্রোচে যাই নাকি। ফার্স্টে গতে যাই। বি শক্তি স্তরে ইলেকট্রন আগমনের জন্য সৃষ্ট রেখা বর্ণালীর দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। বি এর কথা বলা হয়েছে নাকি। বিটা হচ্ছে মানে বামারের কথা বলছে আর কি, বিশেষ করে সৃষ্ট রেখা বর্ণালীর দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ম্যাক্স বের করতে বলছে। ল্যামডা ম্যাক্স মানে কিন্তু আসলে শক্তিটা মিনিমাম হয়, তাই না? শক্তি মিনিমাম হলে কি হবে, এন এল যেটা রেফারেন্স সেটাই, বি মানে হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, তাহলে এন এইচটা কি হবে, মিনিমাম যদি শক্তি হয় পাশের কক্ষপথ হবে, তাহলে এন এল প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু 2 প্লাস 1 ইজ ইকুয়াল টু 3। আচ্ছা গেল, সুন্দর। তাহলে চলো আমরা একটু ফর্মুলাটা বের করি। তাহলে এটা আমরা কি করতেছি, গ করতেছি এই পাশটায়। তাহলে 1 বাই ল্যামডা ম্যাক্স ইজ ইকুয়াল টু আর এইচ ইন্টু 1 বাই এন এল স্কোয়ার মাইনাস 1 বাই এন এইচ স্কোয়ার জেড স্কোয়ার। আচ্ছা গুড, সুন্দর। সো এটা যেহেতু কি বলছে, এই যে হাইড্রোজেন মডেল বলছে, তার মানে জেড এর ভ্যালু 1, এটার কোনো ঝামেলা নাই। সো চলো তাহলে সুতরাং ল্যামডা ম্যাক্সের ভ্যালুটা কত আসে, আমরা চলো একটু অ্যাপ্রোচ নেই, দেখি কত আসে। আচ্ছা সবাই খুব সুন্দর করে অ্যান্সার দিয়ে দিচ্ছ, মাশাআল্লাহ, খুব ভালো লাগতেছে আজকে। 1 বাই 2 স্কোয়ার মাইনাস 1 বাই 3 স্কোয়ার ইন্টু 1 স্কোয়ার, তাহলে 6.56 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 মিটার, বা যেটাকে আমরা 656 ন্যানোমিটার বলবো। ওকে, সো এটা আমরা বের করে ফেললাম। এরপর ঘ নম্বরে বলছে এ ও সি শক্তি স্তরের শক্তির পার্থক্য এত হলে নির্গত আলোক রশ্মি দৃশ্যমান হবে কিনা। মানে তোমার কাছে ডেল্টা ই দেওয়া আছে ভাইয়া, ডেল্টা ই এর ভ্যালু হচ্ছে 1.93 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18 জুল, যেটাকে আমরা এইচ সি বাই ল্যামডা বলতে পারি। সো ল্যামডাটা কত আসে ভাইয়া সেটা একটু বের করে ফেলি। ল্যামডা হচ্ছে hc divided by 1.93 into 10 to the power minus 18. So h এর ভ্যালু প্লাঙ্কের ধ্রুবক 6.626 into 10 to the power minus 34. c হচ্ছে আলোর বেগ 3 into 10 to the power 8, আর নিচে তো 1.93 into 10 to the power minus 18. So 6.626 into 10 to the power minus 34 into 3 into 10 to the power 8 divided by 1.93 into 10 to the power minus 18. তাহলে অ্যান্সার আসে 1.03 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 মিটার, বা যেটাকে আমরা 103 ন্যানোমিটার বলতে পারি, যেটা বেসিক্যালি কোথার মধ্যে আসতেছে ভাই বলো তো, ইউভি রেঞ্জে আসতেছে। আর এখানে দেখেই বোঝা যাচ্ছে এ আর সি মানে 3 থেকে 1 আসছে, তার মানে লাইনম্যান ইউভি রেঞ্জেই হবে। সো আলটিমেটলি এটা দৃশ্যমান হবে না, অ্যান্সার হচ্ছে দৃশ্যমান হবে না। শেষ হয়ে গেল। তাহলে সবার সাথে মিলছে না ভাইয়া, ঝটপট বলে ফেলো তো। গ ঘ সবাই বুঝছি? থ্যাংক ইউ শিব ভাই, থ্যাংক ইউ সো মাচ। সো সবাই বুঝে গেছেন ইনশাল্লাহ, সুন্দর। আমরা আস্তে আস্তে স্লো অ্যান্ড স্টেডি করে আগাবো, আস্তে আস্তে। আজকে পড়াটা খুব ইজি, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। সো এটা গেল। এরপর আসি আরেকটা কোশ্চেন, অসাধারণ কোশ্চেন। উদ্দীপকের ইলেকট্রনটি স্থানান্তরের জন্য শোষিত শক্তির পরিমাণ হিসাব করো। আচ্ছা, ঘ বলছে উদ্দীপকের ইলেকট্রনটির জন্য তৃতীয় কক্ষপথের তরঙ্গ দৈর্ঘ্য চতুর্থ কক্ষপথের তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষা কম না বেশি তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা, সো প্রথমটা একটু সলভ করি আমরা, চলো। উদ্দীপকে ইলেকট্রনটি স্থানান্তরের জন্য শোষিত শক্তির পরিমাণ হিসাব করো। নাও সবাই শোষিত শক্তির পরিমাণটা লিখে ফেলো, আরো পাকাপোক্ত হয়ে যাবে আমাদের অ্যান্সারটা। করে ফেলো সবাই ঝটপট।
ওকে, সো দেখি গ নাম্বারটা অনেকেই করে ফেলছো, সুন্দর ইলেকট্রন ভোল্ট অ্যান্সার দিচ্ছ মাশাল্লাহ। আচ্ছা দেখে, উদ্দীপকের ইলেকট্রনটি স্থানান্তরের জন্য শোষিত শক্তির পরিমাণ। আচ্ছা 1 থেকে 3 গেছে, এন এইচ হচ্ছে দেখো 3, এন এল হচ্ছে ভাইয়া 1, আর জেড এর ভ্যালু দেওয়া আছে 1। তাহলে ফর্মুলা আমরা কি লিখবো, শক্তির পরিমাণ হিসাব করতে বলছে। হ্যাঁ, এটা কিন্তু অনেকভাবে অ্যাপ্রোচটা নেওয়া যায় আর কি। হ্যাঁ, অনেকভাবে অ্যাপ্রোচ বলতে কিভাবে নেওয়া যায়, ওই যে ই এন এইচ আগে বের করো, -2.18 ইন্টু 10⁻−18 জেড স্কোয়ার ডিভাইড বাই এন এইচটা কত, 3 স্কোয়ার। হ্যাঁ, আর জেড এর ভ্যালু তো 1, তাই না? তাহলে কি আসে, দাঁড়াও, জেড স্কোয়ার বাই এন এইচ স্কোয়ার। সো আলটিমেটলি এখানে অ্যান্সারটা কত আসে আমাদের, দেখি আলাদা আলাদা করেও করা যায়, একসাথেও করা যায়। 2.18 ইন্টু 10⁻−18 ডিভাইড বাই 9 নাকি এন এইচ, হ্যাঁ, ডিভাইড বাই 9। সো এটা আসে হচ্ছে -2.42 ইন্টু 10⁻−19 জুল পার অ্যাটম। আচ্ছা, তারপর ই এন এল ইজ ইকুয়াল টু -2.18 ইন্টু 10⁻−18 জেড স্কোয়ার ডিভাইড বাই এন এল স্কোয়ার জুল পার অ্যাটম। সো ডিরেক্ট ফর্মুলা যদি বসাও, সো এটাই আসবে -2.18 ইন্টু 10⁻−18 জুল পার অ্যাটম। আচ্ছা, এখন দুইটার পার্থক্য বের করলে কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে ডেল্টা ই ইজ ইকুয়াল টু ই এন এইচ মাইনাস ই এন এল, অথবা ডাইরেক্ট ফর্মুলাও কিন্তু ইউজ করতে পারো, যে 2.18 ইন্টু 10⁻−18 ইন্টু জেড স্কোয়ার ইন্টু 1/nl স্কোয়ার মাইনাস 1/nh স্কোয়ার। হ্যাঁ, ওইভাবেও করতে পারো আসলে, সো সমস্যা নেই। হ্যাঁ, বাট এভাবে একটু ডিসক্রাইব করে করাটা ভালো, বেটার। হ্যাঁ, ভালো নম্বর পাওয়া যায় আর কি, একটা সম্ভাবনা থাকে। সো দেখো ই যেহেতু আছে, তাহলে কত হবে, ওকে, তাহলে আসে হচ্ছে 1.94, সরি, এটা আসে হচ্ছে 1.94 ইন্টু 10⁻−18 জুল। ঠিক আছে, 1.94 ইন্টু 10⁻−18 জুল, এরকমই আসে। সবার সাথে কি এরকম মিলছে বলো তো? এনএইচ 2 হবে না 3 কেন? এই যে দেখো ভাইয়া, 1 নাম্বার থেকে 3-এ গেছে তো ভাইয়া, তাহলে এইচ কি হবে 3, এই যে 1 2 3, হ্যাঁ, লাস্টেরটা 4। ওকে, ভেরি গুড। ডিরেক্ট কোন ফর্মুলা, ডিরেক্ট ফর্মুলা ইউজ করাটা উচিত না, আমি সবসময় মানা করি এইচএসসি তে, কারণ এইচএসসি তে না কোন টিচারের কাছে খাতা পড়ে উনি আবার কিভাবে এটা দেখেন, হ্যাঁ, সেটাও একটা বিষয় থাকে। সো ডিরেক্ট ফর্মুলা বলতে যে এটার কথা বলছি, এটাও ডিরেক্টলি ইউজ করা যায়, বাট ইউজ করো না। হ্যাঁ, এরকম ভেঙে ভেঙে কইরো ভাইয়া, বেটার হয় ইনশাল্লাহ, এরকম ভেঙে ভেঙে করলেই বেটার হয়। আচ্ছা, সো এটা আমাদের হয়ে গেল। সবাই কি এটা ক্লিয়ার ভাইয়া? একটু ঝটপট বলে ফেলো তো। আচ্ছা, ইলেকট্রন ভোল্টে করছো, আচ্ছা ইলেকট্রন ভোল্ট করি। তাহলে আসা হলো 12.1 ইলেকট্রন ভোল্ট আসার উচিত। 12.1 ইলেকট্রন ভোল্ট আসা উচিত। ওকে, আচ্ছা, সো এইটা মোটামুটি আমরা দেখে নিলাম, আশা করি ডান। এখন আরেকটা প্রশ্ন, এই যে পরের যে কোশ্চেনটা, এটা ভাইয়া দুইভাবে অ্যাপ্রোচ করা যায়। এই কোশ্চেনটা দুইভাবে অ্যাপ্রোচ করা যায়। তুমি এন ল্যামডা ইজ ইকুয়াল টু 2πr ওইভাবে, ওই যে ব্যাসার্ধ দিয়ে ওইভাবে ক্যালকুলেশন করলে বের করবা, অথবা উপরে যেহেতু শক্তির কথা লেখা আছে, এটার ঘটা শক্তি দিয়ে করাটাও আসলে চাইতে পারে। যেমন ল্যামডা 3, মানে আমরা কি জানি ই ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। সো আমরা কি লিখতে পারি, ল্যামডা 3 ইজ ইকুয়াল টু কি হবে, এইচ সি বাই ই 3। এখন শক্তিটা ওই যে পরম মান নিতে হবে, কারণ শক্তি তো নেগেটিভে আসবে, পরম মানটা নিলেই একটা ল্যামডা 3 এর ভ্যালু আসবে। ঠিক তেমনি আমরা যদি ল্যামডা 4 নেই, এইচ সি বাই ই 4, এটার একটা পরম মান নিতে হবে। সো এইভাবে আমরা হিসাবটা করতে পারি। এটা কিভাবে যাব, যেহেতু গতে শক্তির কথা বলা আছে, গতেও শক্তির অ্যাপ্রোচে করাটাই বুদ্ধিমানের কাজ। অথবা তরঙ্গ দৈর্ঘ্যের আরেকটা সূত্র আছে, এন ল্যামডা ইজ ইকুয়াল টু 2πr, ওইখান থেকেও আমরা আসলে করে ফেলতে পারি, কোনো সমস্যার কিছু নাই। বাট উত্তরটা একটু কম বেশি ডিফারেন্স আসে হালকা, বাট মানে ফাইনাল অ্যান্সার সেমই আসে। ল্যামডা 4 ইজ গ্রেটার দেন ল্যামডা 3, ফাইনাল অ্যান্সার সেমই আসে। আচ্ছা, সবাই কি অ্যাপ্রোচটা বুঝছো? দুইটা প্রসেস ক্লিয়ার, সবকিছু ক্লিয়ার ইনশাআল্লাহ? মানে এই যে এভাবে যে শক্তিগুলো বের করলাম না, এভাবে শক্তিগুলো বের করে ল্যামডা 3 ল্যামডা 4 করে ফেলতে পারবো সুন্দর করে, শেষ।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটা একটু মোর অ্যাপ্রোচেবল, মানে কোন সেন্সে যে গয়ের সাথে তো ঘর রিলেটেড থাকে, যেহেতু এখানে শক্তি বলছে, এখানে শক্তি দিয়ে করাটাই বুদ্ধিমানের কাজ আর কি। অথবা অন্য অ্যাপ্রোচও যেতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, ক্লিয়ার ভাইয়া সবাই? আচ্ছা মাশাল্লাহ, তাহলে ঠিকঠাক লিখছি তো, ল্যামডা নিচে ই, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, গুড। সো ডান, আসো আগাই। এরপরে এই কোশ্চেন কি বলছে, উদ্দীপক এক অনুসারে কোন রেখার তরঙ্গ দৈর্ঘ্য এত হলে ইলেকট্রনটি কোন শক্তিস্তর হতে ধাপান্তরিত হলো। চমৎকার কোশ্চেন, চমৎকার একটা কোশ্চেন। হ্যাঁ দেখো, এক নম্বর কি লেখা, হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর প্যাস্টেন সিরিজ। প্যাস্টেন সিরিজ রেফারেন্স দেওয়া থাকা মানেই হচ্ছে NL ইজ ইকুয়াল টু 3। প্যাস্টেন যেহেতু বলছে, লাইমেন বামার প্যাস্টেন 3। হাইড্রোজেন পারমাণবিক বর্ণালী বলছে, জেড এর ভ্যালু হচ্ছে 1। রিডবার ধ্রুবকের মান আমরা সবাই জানি 1.097 ইন্টু 10⁷ পার মিটার। তারপর এখানে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার কথা দেওয়া আছে, সেটা কত 1875.62 ন্যানোমিটার, বা মিটারে নিলে কত আসবে 1875.62 ইন্টু 10⁻⁹ মিটার। সবকিছুই লিখছি, তোমাকে বের করতে হবে কোন শক্তি স্তর থেকে ধাপান্তরিত হয়েছে, মানে NH টা কত। নেন, এটা একটা চ্যালেঞ্জিং কোয়েশ্চেন, বের করেন। এটা একটা ভালো চ্যালেঞ্জিং কোয়েশ্চেন, বের করেন। যেহেতু ম্যাক্সিমাম এখন অ্যান্সার দেয়নি, আমি আরেকটু সময় দিচ্ছি, তোমরা সবাই প্লিজ এই ম্যাথটা করো, এটা খুব ইম্পর্টেন্ট। এটা করলে বাকি সবগুলা কিন্তু হয়ে যাবে, হ্যাঁ ইনশাল্লাহ। আর যারা যারা করে ফেলছো থ্যাংক ইউ, তারা একটু ধৈর্য ধরে 2-4 মিনিট একটু বসো, সবার জন্য আমরা একটু ওয়েট করি। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ ভাইয়া। ওকে, সো যেহেতু এখন মেজরিটি অ্যান্সার চলে আসছে, এখন ভাই একটা অ্যাপ্রোচ নিই নাকি। আসো, হ্যাঁ একদম ইজি চ্যাপ্টার, এক্স্যাক্টলি। হ্যাঁ, এটা হাফ ইয়ারলি এক্সাম আসছিল, বাহ অসাধারণ। আচ্ছা দেখো, ফর্মুলাটা কি আমরা জানি, 1/λ ইজ ইকুয়াল টু RH ইন্টু 1/NL স্কোয়ার মাইনাস 1/NH স্কোয়ার জেড স্কোয়ার। তোমরা একটা কাজ করতে পারো, একটা ব্যাক ক্যালকুলেশন করো। অনেকের অ্যান্সার 2 আসছে, কারো 3 আসছে, কারো 4 আসছে। তোমরা ওইটা দিয়ে ব্যাক ক্যালকুলেশন করে দেখো যে ল্যামডাটা মিলে কিনা। দাঁড়াও,
আমি তোমাদের কয়েকটার অ্যান্সার ব্যাক ক্যালকুলেশন করি। হ্যাঁ, ওকে, মানে মনে করো যাদের অ্যান্সার ধরো 3 আসছে বা 2 আসছে, তাদেরটা তো এমনিই ভুল বুঝতে পারতেছো কিভাবে। ও তো লোয়ার শেলই তো 3, তাহলে আপার শেল কি হবে? 3 এর চেয়ে অবশ্যই বড় হবে নাকি? 3 এর চেয়ে অবশ্যই বড় হবে, তাই না? ও তাই নাকি? আচ্ছা দেখো, সেখানে ঘটনাটা কি, 1/λ। সো আমরা যদি NH স্কোয়ারের ফর্মুলায় আনি, দেখো জেড এর ভ্যালু তো 1, জেড এর ভ্যালুটা এখানে 1/1875.62 ইন্টু 10⁻⁻9 ইজ ইকুয়াল টু RH হচ্ছে 1.097 ইন্টু 10⁻7 পার মিটার, 1/3 স্কোয়ার মাইনাস 1/NH স্কোয়ার 1 স্কোয়ার। সো এইখান থেকে সুন্দর করে যদি সমাধান করে NH এর ভ্যালুটা আমরা বের করতে যাই, সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সার আসে 3.99 সামথিং, বা যেটাকে আমরা বলবো হচ্ছে 4। সো অ্যান্সার হচ্ছে 4। সুন্দর। কার কার সাথে মিললো বলেন ভাইকে কষ্ট করে, কার কার সাথে মিলে গেল? ফোর আসে না, মাশাল্লাহ, ভেরি গুড। 16 যদি আসে যে স্কোয়ার রুট করতে হবে না, তাহলে 4 নাকি? আচ্ছা, ভেরি গুড, মিলে গেছে, চমৎকার। সো এই তো হয়ে গেল আমাদের সহজ সহজ কিছু প্রশ্নের উত্তর। আচ্ছা, ডান। আচ্ছা, ইউভি তরঙ্গ একটু পরে যাই। আমি তোমাদের জন্য আরেকটা প্রশ্ন করি, হ্যাঁ, দেখি এটা পারো কিনা। লেটস সে, আচ্ছা এই প্রশ্নগুলো পরে করি, আগে একটু পড়াই নি। হ্যাঁ, পড়ানো ওগুলো শেষ করে কিছু এক্সট্রা জিনিস দেখাবো, দাঁড়াও, লাস্টের দিকেও আছে যদিও। আচ্ছা, ফার্স্টে এখন আমরা কি দেখবো, জাল পাসপোর্ট বা জাল টাকা শনাক্তকরণে ইউভি রশ্মির ব্যবহার। এখন ইউভির যে রেঞ্জটা সেটা হচ্ছে 10 ন্যানোমিটার থেকে 380 ন্যানোমিটার পর্যন্ত, কিন্তু ইউভির একটা স্পেশাল বা স্পেসিফিক রেঞ্জই হচ্ছে ইউজ করা হয় জাল টাকা শনাক্ত করার জন্য। সেটা হচ্ছে কি ভাইয়া? আচ্ছা বলবো না, সমস্যা নাই। দেখো, ইউভির যে স্পেসিফিক রেঞ্জটা আছে সেটা হচ্ছে 230 থেকে 375 ন্যানোমিটার। কোনটা? 230 থেকে 375 ন্যানোমিটার। এই রেঞ্জটা হচ্ছে বেসিক্যালি অপটিক্যাল সেন্সর রূপে আসল নকল কারেন্সি নোট ডিটেক্টর মেশিনে ব্যবহৃত হয়। কারেন্সি নোটের সিকিউরিটি ডিভাইস রূপে অপটিক্যাল সেন্সর ফসফোর থাকে। ফসফোর বিভিন্ন যৌগ আমি তোমাদেরকে দেখাবো একটু পরে। হ্যাঁ, ফসফোর হিসেবে বিশেষ রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয়। এখন এটা আসলে কিভাবে কাজ করে একটু তোমাদেরকে বলি, হ্যাঁ, ঠান্ডা মাথায় শুনো। ঘটনাটা হচ্ছে অনেকটা এরকম যে ধরো তোমার কাছে একটা নোট আছে, এখানে তো যে বিভিন্ন সিকিউরিটি সাইন টাইন থাকে। এখন ধরো এখানে ইউভি রশ্মিটা আপতিত হইল, ইউভির তো একটা নির্দিষ্ট শক্তি আছে E1, আপতিত হইলে কিছু শক্তি এখানে শোষিত হবে, বাকিটা বিকিরিত হবে। এবার ভাইয়ার কোশ্চেন হচ্ছে কোনটা বড়, E1 নাকি E2? দ্রুত একটু বলো তো ভাইয়া, কোনটার ভ্যালু বেশি হবে, E1 নাকি E2? দেখি এটা আমরা বুঝি কিনা, কোনটার ভ্যালু বেশি হবে, E1 নাকি E2? বুদ্ধি খাটাও। অবশ্যই E1। ধরো 100 শক্তি নিছে, এখানে 2 শক্তি খরচ হয়েছে, বাকি 98 বের হয়ে গেছে, তাহলে E2 ছোট হবে, E1 বড় হবে, মানে E1 ইজ গ্রেটার দেন E2। এখন খেয়াল করো, E1 এর জন্য এখানে একটা λ1 আছে, এখানে একটা λ2 আছে। আমরা কি জানি, এনার্জি তো উল্টা সম্পর্ক ল্যামডার সাথে, তার মানে এখানে হবে λ2 বড়, λ1 ছোট। মানে এখানে ইউভি যদি ঢুকে, এখানে ভিজিবল অঞ্চল বা দৃশ্যমান অঞ্চলের আলোটা বের হবে। ইউভি ঢুকলে এখানে দৃশ্যমান অঞ্চলে আলোটা বের হবে, যদি এটা আসল নোট হয়। নকল নোট হলে কিন্তু ইউভি ঢুকলে ইউভি বের হবে, মানে কোনো চেঞ্জ আসতেছে না এটার মধ্যে। হ্যাঁ, এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে, খুবই 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 ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এই যে প্রতিপ্রভা বলে, এই যে কি লিখছে দেখো, পরক্ষণে এই যে কই গেল, হ্যাঁ, ইউভি রশ্মির ক্ষুদ্র তরঙ্গ বা বৃহৎ ফ্রিকোয়েন্সির ফোটন দ্বারা ফসফর অণুর ইলেকট্রন উত্তেজিত হয়ে উচ্চতর শক্তিস্তর উন্থিত হয়, চলে যায়। পরক্ষণে ফসফর অণুর উত্তেজিত ইলেকট্রন অস্থিতিশীল উত্তেজিত অবস্থা থেকে সুস্থিত অবস্থায় ফেরত আসে। পথে পূর্বের শোষিত শক্তি দৃশ্যমান আলোর নির্দিষ্ট বর্ণের ফ্রিকোয়েন্সিতে বিকিরিত হয়, একে প্রতিপ্রভা বলে, ফ্লোরোসেন্স। এ নীতির উপর ভিত্তি করে জাল টাকা পাসপোর্ট শনাক্তকরণে ইউভি রশ্মি ব্যবহৃত হয়। সুন্দর জিনিস। হ্যাঁ, সো জিনিসটা বুঝে নাও, সবাই বুঝছো না ব্যাপারটা? বেশি শক্তি ঢুকছে, কম শক্তি বেরোইছে, তার মানে কম তরঙ্গ দৈর্ঘ্য ঢুকছে, বেশি তরঙ্গ দৈর্ঘ্য বেরোইছে। ইউভি ঢুকছে, দৃশ্যমান বেরোইছে, যদি আসল নোট হয়। নকল নোট হলে বের হবে না। জাল টাকা জাল পাসপোর্ট যেগুলো আছে সেগুলো এগুলো হবে না, কিন্তু মানে নকল পাসপোর্ট যেগুলো এগুলো হবে না, আসলগুলাই হবে। হ্যাঁ, আচ্ছা, সেগুলো আমরা বুঝে গেলাম। এখন ওই যে ফসফর নিয়ে যে কথাবার্তাগুলো আছে, যে ফসফর হলো
230 থেকে 375 ন্যানোমিটারের তরঙ্গদৈর্ঘ্য শোষণ করে, দৃশ্যমান অঞ্চলে এটা বিকিরণ করে। এই রাসায়নিক পদার্থগুলো কি কি? যেমন ইট্রিয়াম অক্সাইড ও ইউরোপিয়াম আয়ন, এই যে এটা ইট্রিয়াম অক্সাইড ইউরোপিয়াম আয়ন, এটা হচ্ছে লাল কালার দেয়, রেড। তারপর সেরিয়াম ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম অক্সাইড ও টার্বিয়াম যে আয়নটা আছে সেটা সবুজ বিকিরণ দেয়। আর বেরিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইড যে আয়নটা সাথে ইউরোপিয়াম 2+, এটা নীল কালারের বিকিরণ দেয়। এটা হচ্ছে যে RGB, রেড গ্রিন ব্লু। এইটা ভাইয়া খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, বেশ ভালো চলে আসতে পারে। যারা আমার একাডেমিকের বাচ্চা কাচ্চা আছো তাদের তো এটা পড়াইছিলাম, এবং যারা নতুন আছো তারা একটু দেখে নাও, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। হ্যাঁ, ইট্রিয়াম অক্সাইড ইউরোপিয়াম 3+ আয়ন আছে, সেরিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইড টার্বিয়াম আয়ন আছে, বেরিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইড ইউরোপিয়াম আয়ন আছে। হ্যাঁ, আচ্ছা, তো এইভাবে হচ্ছে আমরা এগুলো হিসাব করি। ইউরোপিয়াম 2+ আছে এখানে। ওকে, সবাই দেখে নিছো ঝটপট? বলো, সবার দেখা হয়েছে? ওকে, সবার দেখে ডান? ডান। এগুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট ভাইয়া, পরীক্ষা দিয়ে দেওয়ার মতো এবং পরীক্ষা চলে আসার মতো, সেটা এইচএসসি হোক, অ্যাডমিশন হোক, সব জায়গাতেই বেশ ভালো ইম্পর্টেন্ট আর কি এই টপিকগুলো। হ্যাঁ, আচ্ছা, সো এটা আমরা দেখে নিলাম। এরপর আসো, এই যে আইআর রিলেটেড অনেক কথাবার্তা আছে এখানে। ভাইয়া শর্টে বলবো, তার আগে তোমরা সবাই পুরাটা এটা একবার রিডিং পড়ো। আমি কিছু কোশ্চেন জিজ্ঞেস করবো, দেখি তোমরা পারো কিনা। সবাই একবার রিডিং পড়বা, রিডিং পড়া হলে টিচার বক্সে একটা ডান লিখবা। হ্যাঁ, নাও পড়ে ফেলো ঝটপট। ওকে, সবাই লিখছো না?
ওকে, ভেরি গুড। এবার বলি এখানে আসলে কি কি বলছে। আইআর ইনফ্রারেডের রেঞ্জটা কত, 780 ন্যানোমিটার থেকে 10⁶ ন্যানোমিটার পর্যন্ত তার রেঞ্জ। হ্যাঁ, 780 ন্যানোমিটার থেকে 10⁶ ন্যানোমিটার পর্যন্ত তার রেঞ্জ। তিনটা ভাগে ভাগ করা হয়েছে, এনআইআর নিয়ার ইনফ্রারেড, মিডল ইনফ্রারেড এমআইআর, আর একটা হচ্ছে ফার ইনফ্রারেড এফআইআর। আচ্ছা, সো এখানে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো কি কি ভাইয়া? দেখো, সো নিয়ার ইনফ্রারেডের রেঞ্জটা হচ্ছে 780 থেকে 2500 ন্যানোমিটার, 780 থেকে 2500 ন্যানোমিটার। এটা হচ্ছে ওই যে সিটি স্ক্যান বলে না, কম্পিউটেড টোমোগ্রাফি, ডট স্ক্যান, ডিফিউজড অপটিক্যাল টোমোগ্রাফি, এগুলো মেডিকেল কাজে হচ্ছে এগুলো ইউজ করা হয় নিয়ার ইনফ্রারেড। মিডল ইনফ্রারেডটা 2500 ন্যানোমিটার থেকে 25,000 ন্যানোমিটার রেঞ্জ পর্যন্ত কাজ করে, মানে হয়ে থাকে, এবং এটা বেসিক্যালি জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণে ব্যবহৃত হয়। এই যে দেখো, ওকে। আচ্ছা, আর ফাইনালি ফার ইনফ্রারেডটা হচ্ছে 25,000 থেকে 10⁶ ন্যানোমিটার পর্যন্ত রেঞ্জ। এটা বেসিক্যালি কি করে ভাইয়া? এটাও মেডিকেল ফিল্ডে আসলে কাজ করে। ফার ইনফ্রারেড এই যে রোগ আরোগ্য করার অধিক ক্ষমতা আছে। হ্যাঁ, তারপর ফার ইনফ্রারেড ত্বকে তাপীয় অনুভূতি জাগায়, নিয়ার ইনফ্রারেড ত্বকে তাপীয় অনুভূতি জাগাতে পারে না, বরঞ্চ ত্বককে বেশি উত্তপ্ত করে। এটিও চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়। সো এই হচ্ছে যে শরীর যদি যে হিট দেয় না থেরাপির জন্য, ওইটা হচ্ছে এফআইআর এর কাজ করে আর কি। হ্যাঁ, সো এটা হচ্ছে মোটামুটি থিওরি। তাহলে তিনটার বেসিক কাজ বুঝে গেছি, বলতো ওই রেঞ্জে ওগুলো ভালো কাজ করে প্রান্ত, এই কারণে হ্যাঁ ভালো রেজাল্ট পাওয়া যায়। তাই ওই যে থার্মাল থেরাপি যেটাকে বলে না, থার্মাল থেরাপির জন্য এফআইআরটা ইউজ করা হয় আর কি, বুঝছো? ওই যে স্টিফ হয়ে গেলে, জমট বেঁধে গেলে ওগুলা ক্লিয়ার করতে সুন্দর করে এফআইআরটা ইউজ করে। আচ্ছা, ভেরি গুড। তাহলে এটা আমরা সবাই বুঝে গেছি ইনশাল্লাহ। তাহলে একটা প্রথমটার কাজ হচ্ছে কি, ওই যে সিটি স্ক্যান, ডট স্ক্যান, এগুলার কাজ করা। মাঝখানেটা হচ্ছে জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্ত। দ্বিতীয়টা হচ্ছে ওই যে থার্মাল থেরাপি, জমট বেঁধে গেল, ধরো আটকে গেল, একটু স্টিফ হয়ে গেল, ওগুলাকে একটু ছাড়াইতে হিট দেওয়ার কাজে এটা সুন্দর করে ব্যবহার করা হয়। হ্যাঁ, আচ্ছা, সো গেল। এরপরে যে চিকিৎসা, অলরেডি এটা ব্যাখ্যা করে ফেলছি ভাই, কোনটা কিভাবে কাজ করতেছে, কোনটা কিভাবে কাজ করতেছে, এই যে এই বিষয়গুলো সব কিন্তু ভাবে বলে দিছে। হ্যাঁ, ইমপ্রুভস ব্লাড সার্কুলেশন অ্যান্ড মেটাবলিক ফাংশন, ক্লিনসেস দ্য বডি অফ হার্মফুল টক্সিনস। হ্যাঁ, ফার ইনফ্রারেডের কাজগুলো সেগুলো মোটামুটি আমরা দেখছি আসলে এগুলো কি করতেছে। নাও এই দুইটা কোশ্চেন অ্যান্সার বলো ভাইয়াকে সবাই টিচার ইনবক্সে, এই দুইটা কোশ্চেন অ্যান্সার কি হবে? এই দুটো প্রশ্নের উত্তর কি হবে? না, ওরকম হার্মফুল হয় না আর কি সাধারণত, এবং যে রেঞ্জ গুলো হয় সেগুলো আবার ইউজ করে না, বুঝছো আকিল? মানে ওটা হচ্ছে ওইভাবে ট্রায়াল এন্ড এরর করেই দেখা হয়েছে। আচ্ছা, জাল টাকা পাসপোর্ট শনাক্তকরণে কোনটি ব্যবহৃত হয়? অতিবেগুনি, ইউভি। জাল পাসপোর্ট শনাক্তকরণে ব্যবহৃত তরঙ্গ দৈর্ঘ্য কোনটি? বেসিক্যালি 230 থেকে 375, বাট এটা আসলে পুরো ইউভি রেঞ্জ জানতে চাইছে। ইউভি রেঞ্জটা হচ্ছে 10 ন্যানোমিটার থেকে মোটামুটি 10⁶ ন্যানোমিটার রেঞ্জ, সরি 780 ন্যানোমিটার পর্যন্ত, সরি 780 কেন বললাম, 380 ন্যানোমিটার পর্যন্ত, সরি। ইউভি রেঞ্জটা 10 ন্যানোমিটার থেকে 380 ন্যানোমিটার রেঞ্জ পর্যন্ত, বারবার আইআর একটা মাথায় আসতেছিল। সো এটা দেখো, তাহলে 10 ন্যানোমিটার মানে আসলে কত? 10 ন্যানোমিটার মানে হচ্ছে 10 ইন্টু 10⁻⁹ মিটার, বা 10⁻⁸ মিটার, বা 10⁻�6 সেন্টিমিটার। তাহলে 10⁻�6 সেন্টিমিটার, এই যে অপশন একটাই আছে, সো আনসার এ। আর দেখার কোনো প্রয়োজন নাই, আনসার হবে তাহলে ডি কমা এ। ওকে, সবাই ক্লিয়ার ভাইয়া? ডি কমা এ, বুঝতে পারছি? সবাই ক্লিয়ার? চলো সামনের দিকে যাই। ওকে, আইআর রশ্মি, আপতিত রশ্মি কোনটি এনএমআর, নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স সক্রিয়। আচ্ছা, ভালো কথা। এই তিনটার অ্যান্সার ভাইয়াকে বলেন সবাই, এই তিনটার অ্যান্সার সবাই একটু বলেন। না, আরেকটু আছে অরূপ, বলো এই তিনটার অ্যান্সার কি? আইআর রশ্মি কি করে, তারপর এইটা, তারপর হচ্ছে কোনটি এনএমআর সক্রিয়।
কমা কমা দিয়ে একটু অ্যান্সারটা দিও, হ্যাঁ সবাই কমা কমা দিয়ে অ্যান্সারটা দিয়ে ফেলো। আচ্ছা চলো দেখি। আইআর রশ্মি দেহের তাপমাত্রা হ্রাস করে না, এনজাইমের কার্যকারিতা হ্রাস করে না, রক্ত সঞ্চালন হ্রাস করে না, ধমনীয় শিরা প্রশস্ত করে। হ্যাঁ ঠিক আছে, গুড। আপতিত রশ্মি ইউভি দিলাম। আসল টাকা কি বিকিরণ করে? দৃশ্যমান অঞ্চলের আলো বিকিরণ করে 380 থেকে 780। বিকিরিত রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য কোনটি? আচ্ছা আগের এমসিকিউতে রেঞ্জ দেওয়া আছে কোনটা ভাইয়া? না এটা তো ভাইয়া 10 সেন্টিমিটার থেকে 380 সেন্টিমিটার। বাবা একক দেখতে হবে, একক দেখতে হবে। হ্যাঁ এটা তো ভুল, ন্যানোমিটার হচ্ছে এই রেঞ্জ। হ্যাঁ একক দেখতে হবে। আচ্ছা যেটা বলতেছিলাম, কোনটি এনএমআর সক্রিয়? এই যে কার্বন। এই তো মোটামুটি এই জিনিসগুলো আমরা দেখে নিলাম। চলো তাহলে অ্যান্সার হচ্ছে সিবিএ। ওকে ক্লিয়ার? অ্যান্সার হচ্ছে সিবিএ। এনএমআর মানে হচ্ছে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। তো নিউক্লিয়ার শব্দটা ছিল দেখে মানুষ ভয় পাইতো। এমআরআই পরে এটার নাম করা হয়েছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, এমআরআই মানে এটার পরের নাম হচ্ছে এমআরআই। হ্যাঁ বুঝছো রাশফি নাফিস? আচ্ছা গুড, গুড কোশ্চেন, ভালো কোশ্চেন। আচ্ছা সো এগুলো মোটামুটি আমাদের ডান। ওকে ওকে সো ভাইয়া যেটা আমরা সবসময় করি, এখন হচ্ছে আমরা একটা ছোটখাটো ব্রেক নিব। হ্যাঁ ছোটখাটো ব্রেক নিব, 10 মিনিটের মতো একটা ব্রেক নিব। এখন আমি থাকবো এখানে, তোমাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে ভাই অ্যান্সার করবো, তোমাদের সাথে একটু গল্প গুজব করবো। এই হচ্ছে ভাইয়ার কাজ। বলেন সবাই কি অবস্থা সবার? 10 মিনিটই দিব, টেনশন নিও না, 10 মিনিট ব্রেক দিব। আর যারা যারা যাবে না তারা গল্প করতে পারো ভাইয়ের সাথে। কি অবস্থা তোমাদের সবার? পরীক্ষার কি অবস্থা বলো? আমি একটু রেস্ট নিব একটু পরে 2-3 মিনিটের জন্য। জাস্ট মাঝখানে তোমাদের কিছু কোশ্চেনের অ্যান্সার দিতে চাই। কারো কোনো কোশ্চেন আছে কি? ওকে ভাইয়া তাড়াহুড়া করি, অ্যান্সার ভুল হয়। আচ্ছা তাড়াহুড়া করি অ্যান্সার ভুল হয়। আচ্ছা দেখো এইচএসসির ক্ষেত্রে ভাই একটা জিনিস বলবো, এখন তোমরা তাড়াহুড়া করে এমসিকিউটা ভুল দিও না। যেমন এই যে দেখো, এই যে এই এমসিকিউটা চোখের দেখায় মনে হয় কিন্তু অ্যান্সার ডি হবে, কারণ 10 থেকে 380 দেখছো কিন্তু একক দেখো না, সেটা ন্যানোমিটার, এখানে সেন্টিমিটার দেওয়া। সো এরকম তাড়াহুড়া করা যাবে না, আস্তে ধীরে ধীরে সুস্থে সুন্দর করে অ্যান্সার গুলা চেক করে করে দেখতে হবে। হ্যাঁ সো এইভাবে হচ্ছে আমরা আসলে স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করতে হবে। এইচএসসি তে আসলে ভুল করো না, আস্তে আস্তে করে অ্যান্সার করো, আলটিমেটলি তোমার প্র্যাকটিস হয়ে যাবে, অ্যাডমিশনে গিয়ে তুমি তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবা। সো টেনশনের কোনো কারণ নাই। কালকে আইসিটি এক্সাম ইনশাল্লাহ ভালো হবে। হ্যাঁ দোয়া করি ভাইয়া, অনেক দোয়া করি ইনশাল্লাহ। 3টে এক্সাম শেষ হয়েছে, কেমন হয়েছে 3টে এক্সাম? আচ্ছা এক্সামের জন্য উদ্ভাস মডেল টেস্টে দেওয়া বইগুলা পড়লেই হবে? হ্যাঁ হবে ইনশাল্লাহ, ভালো হবে, সমস্যা নেই ভাইয়া। পড়ার টেনশনে পড়তে পারি না, এটা এটা খুব মানে ট্রু একটা কথা। আমরা আসলে অযথাই টেনশন করি, এবং আলটিমেটলি তোমরা কি খেয়াল করছো, আমরা পরীক্ষার আগের রাতে আমাদের যে অবস্থা থাকে, পরীক্ষা দিয়ে এসে মনে হয় সবই পারি, জাস্ট একটু সময় পাইলে পারতাম, এরকম এরকম লাগে। বাট ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে ভাইয়া হয় আসলে এগুলা, এইসব টেনশন হওয়াটা খুব স্বাভাবিক, এটা সবারই হয়। কিন্তু যত কম পারো ভাইয়া আউট অফ ফোকাস না হয়ে একটু পড়াটা কাভার করে ফেলো, যেন নিজের রিগ্রেট না হয় যে আরেকটু সময় পাইলে ভালো হইতো, এই রিগ্রেটটা যেন না হয়। হ্যাঁ শুরু হয় নাই পরীক্ষা, না ভয় আছে টেস্ট নেই, আল্লাহ ভরসা ভাইয়া, ভালো হবে ইনশাল্লাহ। হ্যাঁ ভয়ের কিছু নাই। টেক্সট এক্সামে কিভাবে ফুল বুক একদিনে রিভিশন দিব? ফুল বুক রিভিশন দেওয়াটা একটু ডিফিকাল্ট তো অবশ্যই। পিচ মানে পেজ উল্টাইলে, যদি বই সম্পর্কে ভালো ধারণা থাকে, পেজ উল্টাইলে অনেক সময় অনেক কিছু মাথায় ঢুকে যায়। লাস্ট মোমেন্টে কোয়েশ্চেন সলভ করতে পারো, অনেকটুকু ভালো কাজে দিবে। অথবা সাবজেক্ট রিভিউ যে ক্লাসগুলো আছে সেগুলো দেখলে মোটামুটি 80-90% কাভার হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ এমসিকিউর জন্য কি করবো ভাইয়া?
এমসিকিউটা তো বারবার হচ্ছে পড়তে হবে ভাইয়া, বুঝতে পারছো? এমসিকিউটা বারবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করা ছাড়া আসলে কোনো উপায় নাই। এবং তুমি নিজেই পড়তে পড়তে নিজের স্ট্র্যাটেজি বুঝে যাবে ভাইয়া আসলে, বুঝতে পারছো? এই রেকর্ড ক্লাসগুলো কোথায় পাবো? আচ্ছা, ভেরি গুড, হুমায়ের একটা কোশ্চেন ছিল। রেকর্ড ক্লাসটা কি করবে? এই যে তোমরা যে পোর্টালে লগ ইন করছো, এখানে তুমি কোর্স এন্ড কন্টেন্টে যাবা, ক্লিক করবা। ক্লিক করার পর লেটসে তুমি দিবা কেমিস্ট্রি ফার্স্ট পেপারে ক্লিক করবা, তারপর গুণগত রসায়নে ক্লিক করবা। অপশনই দেখবা যে মানে তিনটা অপশন তো থাকেই। একটা থাকে হচ্ছে ধরো আর্কাইভ ক্লাস, যেটা গত বছরের ক্লাস। একটা হচ্ছে রেগুলার ক্লাস, রেগুলার ক্লাসে ক্লিক করবা। রেগুলার ক্লাসে যখন তুমি ক্লিক করবা তখন হচ্ছে রেকর্ডেড গুলো, আগের ক্লাসগুলো রেকর্ডেড অবস্থা তুমি পেয়ে যাবা, শেষ। হ্যাঁ, এই ওকে। ওয়েলকাম ভাইয়া। ওয়েন উইল ইউ স্টার্ট অর্গানিক কেমিস্ট্রি? অ্যাকচুয়ালি আই এম ভেরি বিগিনার। আখিল, টেনশন নিও না ভাইয়া, ইনশাআল্লাহ অর্গানিক আমরা লাস্টের দিকে পড়াই আসলে, যাতে মাথা ঠান্ডা থাকে, একদম আলাদা করে সুন্দর করে যেন পড়াইতে পারি, বুঝতে পারছো? সো এই জন্য অর্গানিকটা আমরা একটু আস্তে ধীরে শুরু করবো, একদম লাস্টের দিকে, একদম লাস্ট চ্যাপ্টারটা অর্গানিক হিসেবে আমরা রাখছি। আচ্ছা, তোমাদের কোর্স এন্ড কন্টেন্টে মোটামুটি কয়টা অপশন আছে আমি একটু ঢুকে দেখি, তাহলে বলতে পারবো আরো ভালো। হ্যাঁ, কেমিস্ট্রি ফার্স্ট পেপারে ঢুকবা, গুণগত রসায়নে ঢুকবা। হ্যাঁ, তিনটা অপশন আছে, রেগুলার লাইভ ক্লাস, আর্কাইভ ক্লাস, প্র্যাকটিস শিট। আর্কাইভ ক্লাসটা হচ্ছে আগের বছরের ক্লাসগুলো। রেগুলার লাইভ ক্লাসে ক্লিক করলে আগের ক্লাস, মানে এই বছরে যেগুলো রেকর্ডেড হয়ে গেছে, ক্লাস মিস হয়েছে বা ক্লাস করছো, সেগুলো রেকর্ডেড ভার্সনগুলো পাবো। আর প্র্যাকটিস শিটের অপশন তো আছেই, হ্যাঁ, এগুলো দেখলেই হবে। আচ্ছা, আশা করি বুঝতে পারছো হুমায়রা। কোর্স ডিউরেশন, শিহাব একটু ভাইয়া আমার এক্সাক্ট তো খেয়াল নাই, তুমি একটু মানে রুটিনটা দেখো, তাহলে বুঝো ভাইয়া। হ্যাঁ শিহাব, অথবা আমাদের ওরিয়েন্টেশন ক্লাসটা দেখো, ওখানে আছে। হ্যাঁ, এই আহ, ওই যে আমাদের ওয়েবসাইটে সব ইনফরমেশন দেওয়া আছে, ঐশী ভাইয়া। হ্যাঁ, দেখতে পারবো ইনশাল্লাহ। কালকে এক্সাম শুরু করতেছি, কিন্তু মনে হচ্ছে ভুলে যাচ্ছি। এইটাই খুব স্বাভাবিক, মানে একদম স্বাভাবিক, বুঝছো কাবেরি? মানে পড়বা আর ভুলবা, এটাই মনে হবে, বাট যত বেশি কোশ্চেন সলভ করবা তত জিনিসগুলো মনে চলে আসবে ভাইয়া। হ্যাঁ, সব ভয় পাও না। হ্যাঁ শিয়াব, আমার এক্স্যাক্টলি তো খেয়াল নাই, তুমি একটু ইয়েটা দেখো, সবচেয়ে বেশি ভালো হয় ভাইয়া। হ্যাঁ, ওখানে দেখলে ভালো মতো বুঝতে পারবো। ওই যে আমাদের কি বলে ওরিয়েন্টেশন যে ক্লাসটা হয়েছিল সেখানে। হ্যাঁ, আচ্ছা, ফার্স্ট পেপার চ্যাপ্টার 3 এর কোন কোন টপিক বেশি ইম্পর্টেন্ট ভাইয়া? আচ্ছা ভাইয়া, ওই যে বললাম একটা ভিডিও আসছে, যেটা হচ্ছে এইচএসসি 26-এর, ওই যে কোশ্চেন অ্যানালাইসিস, ওইটা একটু দেখো ভাইয়া। ওইখানে 3 স্টার 2 স্টার সব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করা হয়েছে সবার জন্য এটা। হ্যাঁ, সবাই একটু দেখো ভাই, আমাদের ফেসবুক পেজ, ইউটিউবে সব জায়গায় আপলোড করা আছে। মডেল টেস্ট শুরু করবে, এই যে একটু ওয়েবসাইটে ঢুকো ভাই, ওয়েবসাইটে ঢুকলে সব ইনফরমেশন পেয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে। আর কারো কোনো কোশ্চেন বলো? আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, সমস্যা নাই সামহা, এটা নিয়ে আমি কথা বলবো ইনশাল্লাহ, অসুবিধা নেই ভাইয়া। থ্যাংক ইউ জানানোর জন্য। আহ, ক খ পারে, কিন্তু ক খ তো মনে থাকে না। আচ্ছা, এটার জন্য ভাইয়া বেশি বেশি ওই যে একটু বই পড়ার অভ্যাসটা করতে হবে, অথবা আমাদের যে ক্লাসগুলো ভালো মতো ফলো করতে হবে, ভাইয়াদের কথাবার্তা শুনতে হবে। এই সংজ্ঞা টঙ্গা থেকেও তো আসলে ভালো একটা মার্ক ক্যারি করে, 1 আর 1 আর 2 মানে কত, 3 নাম্বার ক্যারি করে, ভালো মার্ক কিন্তু, বুঝছো? ওকে, গুড। স্যার, কেমিস্ট্রি ফার্স্ট একটু কঠিন লাগে, সহজ করার জন্য কি করব ভাইয়া? যে কোনো পড়া সহজ করার জন্য বেশি বেশি প্রশ্ন সলভ করতে হবে। তাহলে তুমি যত ধরনের প্রবলেম ফেস করবে সেটা আগেই ফেস করে ফেলছো, সো আর কোনো কঠিন মনে হবে না ভাইয়া। যত বেশি পারো কোয়েশ্চেন সলভ করতে হবে। ফোকাস বাড়াবো কিভাবে ভাইয়া? ফোকাস বাড়ানো খুবই টাফ একটা জিনিস, বিশেষ করে এই সময়টাতে যেখানে আমাদের সোশ্যাল মিডিয়া প্লাস আরো আদার্স ডিস্ট্রাকশন গুলো আছে। সো আমি সাজেস্ট করব পড়ার সময় ফোন দূরে রাখা, ফেসবুক ডিঅ্যাক্টিভেট করা, এগুলা আসলে তোমার তো মানে তুমি দুর্বল এটা বোঝায়। ওগুলা থাকুক ওগুলার মতো, তুমি তোমাকে জিদ করো যে না আমি এখন আধা ঘন্টা টানা পড়বো। আধা ঘন্টা দিয়ে শুরু করো না, 10 মিনিট দিয়ে শুরু করো, 15 মিনিট দিয়ে শুরু করো, হয়ে যাবে ইনশাল্লাহ, টেনশন নেই। হ্যাঁ, তারপর কই আর বাচ্চা কাচ্চারা বলেন? হুম, 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 হুম। এই যে আমি তোমাদের ওয়েবসাইটে ঢুকছি, ওয়েবসাইটে সব ইনফরমেশন কিন্তু সুন্দর করে দেওয়া আছে। হ্যাঁ, ওয়েবসাইটে ঢুকলেই তোমরা সবকিছু পাবা। ওকে, বলো আর কি। আচ্ছা, 5 মিনিট তো বকবক করলাম। আহ,
আচ্ছা, ভাবলাম একটু রেস্ট নিবো। আচ্ছা, আরো কোয়েশ্চেন আসছে। মাল্টিস শুরু থেকে না, এই আশেপাশেই সবকিছু শেষ হবে ভাইয়া, টেনশন নিও না সঞ্জিদা। হ্যাঁ, এগুলো নিয়ে একদমই টেনশন নেওয়ার কোনো কারণ নাই, সবকিছু সুন্দর মতো সিঙ্ক হবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছেন হাফিজ ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর আস্কিং। পড়তে বসলে মনে হয় কিছুই পারি না, এটা স্বাভাবিক ভাই, এটা এটা মনে হওয়াটাই ভালো, এটা মনে হওয়াটাই ভালো। যদি মনে হয় পড়তে বসে সব পারি, এটা খারাপ। তখন দেখবে একটা না একটা গ্যাপ থাকে। পড়তে বসলে যদি মনে হয় কিছুই পারি না, সেটা ভালো। আস্তে আস্তে আবার পড়বা, আবার পড়বা, আবার পড়বা, যত পড়বা তত রিভিশন হবে, ভালো হবে ইনশাল্লাহ। হ্যাঁ, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আমার অ্যাডমিশন জার্নি, আচ্ছা, অ্যাডমিশন জার্নি, অ্যাডমিশন জার্নি অ্যাডমিশন ক্লাসে বলবো না। হ্যাঁ, তবে একটা কথা বলে দিই ভাইয়া, জার্নিটা সব সময় তোমাদের কাছে এখন হয়তো বললে একদম স্ট্রেট ফরওয়ার্ড মনে হবে, একটা স্মরণের মতো, আদিবিন্দু আর শেষ বিন্দুর মধ্যে ন্যূনতম সরলরেখিক দূরত্ব নাকি এরকম মনে হবে। কিন্তু অ্যাকচুয়ালি জার্নিটা ছিল হচ্ছে ওয়েভ, সাইন ওয়েভ, কস ওয়েভ, তারপর যত ধরনের ওয়েভ আছে, রেক্টেঙ্গুলার ওয়েভ, সব ওয়েভের মানে সম্মিলিত একটা জার্নি ছিল। সেটা এইচএসসি হোক আর অ্যাডমিশন হোক, এবং খুবই টেন্সড মোমেন্টের মধ্যে দিয়ে গেছে। বললাম না যে আমি গত 1-2 বছর আগে, না কবে জানি, আমি এক্স্যাক্টলি ডেটটা মনে নেই, এই কয়েক বছর আগেই হয়তো, বা গত বছরই মনে হয়, আমি রাত্রে ঘুম থেকে উঠে গেছি ভয়ে যে আমি আমার বাংলা খাতাই তো মনে হয়, হ্যাঁ বাংলা খাতায় ঘর পূরণ করি নেই, যে কয়টা লুটশিট নিয়েছি সেটার, বা ঠিক মতো মলাট করিনি, কি জানি আমি স্বপ্ন ভুলে গেছি, যে এটা দেখে ঘুম থেকে উঠে গেছি। চিন্তা করো, অথচ এইচএসসি পরীক্ষা কবে দিছি, 2015 সালে দিছি, 10 বছর 11 বছর হয়ে যাচ্ছে, চিন্তা করো। হ্যাঁ, এই আমরা ব্রেকেই আছি মাজারুল, ব্রেকেই আছি, আমি এমনি গল্প করতেছি সবার সাথে। ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন কিভাবে করবো ভাইয়া? এখন না, এখন ক্যালকুলেটর ভালো করে ইউজ করতে শিখো। ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন ইউজ করবো আমরা অ্যাডমিশনের পরে, এখন না, মানে অ্যাডমিশনের পরে কেন বলতেছি, এইচএসসির পরে, এখন না। হ্যাঁ, এখন না, এখন একদম ভালো করে করতে হবে, ক্যালকুলেটর ভালো ইউজ করতে হবে। আর না না, চলতে থাকবে রবিউল, একদম সেকেন্ড রুটিন দ্রুতই দিয়ে দেবে ভাইয়া, এটা চলতেই থাকবে। হ্যাঁ, না না, আশা ছাড়া কিছু নাই ভাইয়া, ইনশাল্লাহ রিজিকে যেটা আছে সেটাই হবে, জাস্ট লেগে থাকতে হবে, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। হ্যাঁ, ওকে। মোটামুটি আর 2-1 মিনিট, তারপর আমরা আবার ক্লাস শুরু করবো। হ্যাঁ, আর 2-1 মিনিট পর আমরা আবার ক্লাস শুরু করবো। হ্যাঁ বুসরা, আসলে যে সব কলেজের সাথে সিঙ্ক করতে গেলে তো একটু সমস্যা হয়, মোটামুটি যতটুকু পারা গেছে চেষ্টা করা গেছে আর কি। ইনশাল্লাহ ওয়েট করো, আরো কোন ভালো আপডেট আসবে হয়তো। হ্যাঁ, অসুবিধা নেই ইনশাল্লাহ, যত পড়ি তত ভুলি, এটা আসলে ওই তো বললাম তো ভাই একটু আগে, নাফিস, কমন, এটা কোনো সমস্যা না, এটাই ভালো। পড়লেই ভুলবা, মানে ওই যে আছে না, এক পাশ থেকে পড়তেছে আরেক পাশ থেকে কমতেছে, আসলে এরকম কিছুই না। আমাদের যত বেশি কোয়েশ্চেন সলভ করবো তত দেখবো মনে চলে আসছে আর কি, ইনশাল্লাহ। হ্যাঁ, হয়তো আরো ভালো রিজিক আছে ইনশাল্লাহ, আরো ভালো কিছু আছে সাইবা ইনশাল্লাহ। সবার জন্য দোয়া থাকবে। ভাইয়া, পড়তে বসলে সময় কিভাবে যায় কিছুই বুঝি না, কিন্তু পড়া কিছুই শেষ হয় না। আর ফর্মুলা কি, এর ফর্মুলা কি? আচ্ছা আফরিন, ভালো কোয়েশ্চেন। এই ফর্মুলা, এটার রহস্যটা আমিও আজ পর্যন্ত ভেদ করতে পারি না রে ভাইয়া। আমি যদি এমন হইতো যে 5 ঘন্টা পড়ছি, 5 ঘন্টাই পড়ছি, মানে 5 ঘন্টা বসে 5 ঘন্টাই পড়ছি, তাহলে তো ভাই অন্যরকম হইতো সবকিছু। এটা সম্ভব না। পড়তে বসলে এক্স্যাক্টলি 100% পড়া যদি হয় তাহলে তো অনেক ভালো। আমি ভাই একটু অ্যাভারেজ ক্যাটাগরি ছিলাম, so আমার 5 ঘন্টা পড়লে হয়তো 2 ঘন্টা বা 2.5 ঘন্টা পড়া হইতো। বাকি সময় খালি চিন্তা করতাম কি পড়বো, কেমনে পড়বো, কেন পড়বো, এসব চিন্তা ভাবনা করতাম। সেগুলো খুবই কমন ভাইয়া, এগুলো নিয়ে টেনশনে কিছু নাই, কিন্তু লেগে থাকতে হবে। হ্যাঁ, এই ওকে, সো শেষ। হ্যাঁ মাজারুল, ভেরি গুড, এটাই এটাই। আচ্ছা শোনো, এখানে হতাশ হওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই, টেনশন নেওয়ার কিছু নাই। ইনশাল্লাহ রিজিকে যেটা আছে ভালো কিছুই হবে। সো দোয়া করি সবার জন্যই, সবার। ধরো ওই যে যেটা বললা যে তোমার এক কাজিন হতো অ্যাডমিশনে ভালো করে নাই, সো এই জন্য হতাশ হয়ে আছে। রিজিক যেখানে আছে সেখানে সে যাবে ইনশাল্লাহ। জাস্ট কষ্ট, মানে দোয়া করি, মন থেকে অনেক দোয়া করি, ইনশাল্লাহ আল্লাহ ভালো রাখুক, ভালো জায়গায় নিয়ে যাক, হতাশা দূর হোক। কিন্তু কষ্ট করতে হবে, কষ্ট করলে ইনশাল্লাহ মানে অনেক হ্যাপি থাকা যায়, এবং রিগ্রেটটা থাকে না যে আমি চেষ্টা করছি বাট হয় নাই। ওকে, কিন্তু চেষ্টা করো নাই এবং হয় নাই, এটা কিন্তু খারাপ। সেই জন্য চেষ্টা করছি, হয়নি, সমস্যা নেই, পরে ভালো কিছু হবে ইনশাল্লাহ। হ্যাঁ,
এই ওকে, সো চলো আমরা শুরু করি না, এখনো আমরা পড়া শুরু করিনি, যে এখন শুরু করব। সবাই রেডি? বলো ভাইয়া। যাক আলহামদুলিল্লাহ আজিম, আরো ভালো হও দোয়া করি ইনশাল্লাহ। আমার মতো ভালো লাগবে না, আমার চেয়ে অনেক ভালো, অনেক বড় মনের মানুষ হও, অনেক ভালো মানুষ হও, এটাই তোমাদের সবার জন্য অনেক দোয়া করি ভাইয়া। আমার জন্য দোয়া করো যেন আমি একজন ভালো মানুষ হইতে পারি, এবং তোমাদের জন্য অনেক দোয়া করি তোমরা যেন অনেক বড় মাপের ভালো মানুষ হও, যেন ইনশাল্লাহ গর্ব করে একসময় বলতে পারি এরা আমার বাচ্চা কাচ্চা। হ্যাঁ, ওকে, সো চলো আমরা তাহলে শুরু করি। সো আমরা তো এগুলো পড়তেছিলাম, এগুলো মোটামুটি দেখলাম। এবার চলো পরের পেজে আসি। ওয়াইফাইতে কোন অঞ্চলের তড়িৎ চুম্বকীয় বিকিরণ ব্যবহৃত হয়? চিকিৎসা বিজ্ঞানে ফিজিওথেরাপিতে কোনটি ব্যবহার করা হয়? মস্তিষ্কের টিউমার শনাক্তকরণে কোনটি অধিক ব্যবহৃত হয়? একটু দ্রুত ভাইয়া অ্যান্সারটা বলে দিবেন সবাই। হ্যাঁ ওরূপ লাগবে ভাইয়া ইনশাল্লাহ। প্রান্ত ভাইয়া থ্যাংক ইউ, অবশ্যই ইনশাল্লাহ আরো ভালো হও এই দোয়া করি ভাইয়া। এটা একটা অ্যান্সার দিয়ে দাও সবাই কুইকলি। এই যে আমরা আবার পরে চলে আসছি কিন্তু, হ্যাঁ তিনটা কুইজ, মানে তিনটা কুইজ না, তিনটা এমসিকিউ, কমা কমা দিয়ে একটু অ্যান্সারটা দিয়ে ফেলি আমরা দ্রুত ইনশাল্লাহ। হ্যাঁ, ওয়াইফাই ইন্টারনেট, হ্যাঁ ওয়্যারলেস ফিডালিটি। দেখো ওয়াইফাই এর জন্য অ্যাকচুয়ালি মাইক্রোওয়েভ, এটা একদম হাজারি স্যারের বইতে সরাসরি দেওয়া আছে। মাইক্রোওয়েভ, চিকিৎসা বিজ্ঞানে ফিজিওথেরাপি হচ্ছে আইআর, হাজারি স্যারের বইতে সরাসরি আছে। মস্তিষ্কের টিউমার শনাক্তকরণের জন্য এমআরআই, টিউমার শনাক্তকরণের জন্য এমআরআই ইউজ করা হয়। ওকে, তাহলে অ্যান্সার আসতেছে এ বি এ। হুম, এ বি এ। ওকে চলো ভাই সামনের দিকে আগে। তারপর এই যে একটা প্রশ্ন, এই প্রশ্ন উত্তর যথারীতি তোমাদের দিতে হবে। ই1 ও ই2 উভয় ইলেকট্রন, আচ্ছা এটা তো সেই ঢাকা বোর্ডের বিখ্যাত প্রশ্ন, এটা আসলে এক নাম্বারে গেছে, ভুলে আর কি নিউক্লিয়াসে চলে গেছে। হ্যাঁ, সো ই1 ও ই2 উভয় ইলেকট্রনের ধাপান্তরের প্রাপ্ত রশ্মি টাকা শনাক্তকরণে ব্যবহার করা যাবে কি? গাণিতিকভাবে বিশ্লেষণ করো। সবাই আগে বলো দুইটার ল্যামডা কত, দুইটার ল্যামডা বের করে দেখাও, এটার জন্য আর এটার জন্য, একটা হচ্ছে ল্যামডা 1, একটা হচ্ছে ল্যামডা 2, দুইটা বের করে বলো উত্তর কি হবে। হ্যাঁ ঝটপট। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। ওকে, সো
আমরা তাহলে একটু দেখি কি আসে। তো এখানে মুখ্য বিষয়টা হচ্ছে, দেখো এখানে কোথায় গেছে 1 2 3, তার মানে এইটার কেসে NH হচ্ছে 3, NL হচ্ছে 1, আর এইটার জন্য NH হচ্ছে 1 2 3 4 4, NL হচ্ছে 1। সো ল্যামডা 1 এর ভ্যালু কত আসে, ল্যামডা 2 এর ভ্যালু কত আসে, চলো আমরা দ্রুত একটু লিখে ফেলি। হ্যাঁ, তাহলে দেখি 1.097 ইন্টু 10⁻⁷ ইন্টু 1/1 মাইনাস 1 স্কোয়ার 1/4 স্কোয়ার। ওকে, তাহলে একটা আসে হচ্ছে 9.72 ইন্টু 10⁻⁻8 মিটার বা 97.2 ন্যানোমিটার। আচ্ছা, ল্যামডা 2 কত আসে, 1.097 ইন্টু 10⁻⁷ ইন্টু 1 মাইনাস 1/3 স্কোয়ার। আচ্ছা, এটা আসে 1.0255 ইন্টু 10⁻⁷ মিটার বা 102.55 ন্যানোমিটার। সো দুইটাই আসলে ইউভি রেঞ্জে, আর এটা দেখেও বোঝা যায় 1 নম্বরে আসছে মানে হচ্ছে লাইম্যান, লাইম্যান মানে ইউভি রেঞ্জে। সো বেসিক্যালি জালটাকে শনাক্ত করার জন্য আসলে দুইটাকেই আসলে আমরা ইউজ করতে পারবো, দুইটাকেই আমরা ইউজ করতে পারবো। এই হচ্ছে মোটামুটি ঘটনা। ওকে, ওই রিজনটাকে ইউজ করতে পারবো। দারুন, তাহলে অ্যান্সার হচ্ছে এইটাই। সবাই আশা করি ক্লিয়ার। চলো, মিলে গেছে তাই না? এটা তাহলে আমাদের সুন্দর করে সবার মিলে গেছে, মিলছে তো নাকি? বলো সবাই দ্রুত টিচার ইনবক্সে সবার সাথে মিলে গেছে কিনা। আচ্ছা, গুড, ভেরি গুড ভাইয়া, ভেরি গুড, চমৎকার। আচ্ছা চলো আগাই। আরেকটা চমৎকার কোশ্চেন, বিওসি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কোন তড়িৎ চৌম্বকীয় বিকিরণ অঞ্চলের হবে, কারণ সহ বিশ্লেষণ করো। বি কোনটার হবে আর সি কোনটার হবে, ঝটপট বলো তো ভাইয়া, দাঁড়ায় থাকা অবস্থায় আমি দাঁড়ায় আছি, তোমরা বলো এটার অ্যান্সার কি হবে। বি কোন অঞ্চল হবে, সি কোন অঞ্চল হবে? বি কোন অঞ্চলের হবে, সি কোন অঞ্চলের হবে? আচ্ছা দেখো, আপতিত রশ্মি এটা তো ইউভি, হ্যাঁ ইউভি রেঞ্জ বুঝতেই পারতেছো, তো জাল টাকা হইলে তো ইউভিতেই দিবে, আর আসল টাকা হইলে সে কি করবে, দৃশ্যমান অঞ্চলে দিবে। শেষ, সুন্দর। সো বিশ্লেষণ ভাইয়া অলরেডি করে ফেলছি নাকি, বিশ্লেষণ আমরা অলরেডি করে ফেলছি, ইজি। ওকে, সো এটা আমরা সবাই আশা করি ক্লিয়ার। ওকে, এর পরে যে কোশ্চেনটা নাও, কি বলছে, কোন ধাপান্তরের জন্য বিকিরিত রশ্মি চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। দেখি করো তো একটু সবাই, কোনটার জন্য কোন, একটা হচ্ছে ডি থেকে সি, একটা ডি থেকে বি, একটা ডি থেকে এ, করে ফেলো টিচার ইনবক্সে ভাইকে অ্যান্সারটা দ্রুত একটু জানাও। 3 4 মিনিট সময় লাগবে আমি জানি, প্রত্যেকটার অ্যান্সার দিও, প্রত্যেকটার ল্যামডা বের করে জানাবা। হ্যাঁ।
ওকে, সো সবাই সুন্দর করে অ্যান্সার করে ফেললাম মাশাআল্লাহ। তো চলো দেখি, একটা যদি বলি ডি থেকে এ, তাহলে এখানে হচ্ছে এন এইচ এর ভ্যালু তো সব জায়গার জন্যই 4, এখানে এন এল হচ্ছে 1, এখানে এন এল হচ্ছে 2, এখানে এন এল হচ্ছে 3। সো তিনটার জন্য যদি আমরা ল্যামডা বের করি, ফার্স্টের কেসের জন্য ধরো এই কেসের জন্য আমরা যদি বের করি ল্যামডা 1 ইজ ইকুয়াল টু কত আসে দেখো, এই কেসের জন্য যদি বের করি ল্যামডা 2 কত আসে দেখি, এই কেসের জন্য যদি বের করি ল্যামডা 3 কত আসে দেখি। আসো স্টেপ বাই স্টেপ বের করি। তাহলে কত আসে 1.097 ইন্টু 10 টু the 7 ইন্টু 1 বাই 1 স্কোয়ার মাইনাস, এক মিনিট, ইন্টু 10 টু the 7 ইন্টু 1 বাই লোয়ার শেল হচ্ছে 1 স্কোয়ার, ওকে, হায়ার শেল হচ্ছে 1 বাই 4 স্কোয়ার। তাহলে ডিরেক্টলি আমাদের প্রথমটার ক্ষেত্রে অ্যান্সার আসে হচ্ছে 9.72 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8 মিটার, বা এটাকে 97.2 ন্যানোমিটার বলা যায়। আচ্ছা, ভেরি গুড। এরপর ল্যামডা টু এর ক্ষেত্রে এখানে হবে হচ্ছে লোয়ারটা হচ্ছে 2, ওকে, তাহলে এখানে অ্যান্সার আসে হচ্ছে 4.86 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 মিটার বা 486 ন্যানোমিটার। আচ্ছা, এরপর এটা 3-তে আসে নাকি? অ্যান্সার তো বোঝাই যায়, চিকিৎসা ক্ষেত্রে বলতে আসলে বোঝায় আইআর এর কথা বুঝাইতেছে। আর আইআর কোথায় আসবে? লাইম্যান বা মানে পরের থেকে আর কি, মানে পেস্টেন ব্র্যাকেট ফান্ড। তো 3 থেকে, মানে 3 যেটা NL3 সেটাই হবে অ্যান্সার। সো তারপর এটা কত আসে দেখি, 1.875 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 মিটার বা 1875 ন্যানোমিটার। সো বুঝতেই পারতেছো, এটা হচ্ছে ইউভি, এটা হচ্ছে ভিজিবল, এটা হচ্ছে আইআর। সো আমাদের অ্যান্সার হবে এইটা। চিকিৎসা ক্ষেত্রে ভূমিকা পালন করা হচ্ছে ডি থেকে সি। ডি থেকে সি হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে ভূমিকা পালন করে আইআর। ওকে, সবাই বলো ভাইয়া, সবাই কি ক্লিয়ার এই জিনিসটা? আমরা সবাই একদম ভালো মতো ক্লিয়ারলি বুঝতে পারছি ইনশাল্লাহ? ঝটপট টিচার ইনবক্স একটু জানাই দিই যে আমরা সবাই এটা বুঝছি কিনা। ওকে, এই জিনিসটা তাহলে আমরা সবাই ফুলি বুঝে গেছি। ডান। তাহলে ভাইয়া তোমাদেরকে একটা প্রশ্ন করব। এই যে আমরা যে এত এত ম্যাথ করলাম, এত এত থিওরি বললাম, ও আরেকটা এক্সট্রা একটা জিনিস তোমাদেরকে বলে দিই। হ্যাঁ, বর্ণালী রেখার সংখ্যা বা স্পেকট্রাল লাইনস, হ্যাঁ, স্পেকট্রাল লাইনস, স্পেকট্রাল লাইনস, এটা এন দিয়ে প্রকাশ করে। মানে একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথ আসলে কতভাবে কতগুলো রেখা তুমি দেখতে পারবা, রেখা বর্ণালী। হ্যাঁ, সো স্পেকট্রাল লাইনস বলে এন ইজ ইকুয়াল টু আপার শেল মাইনাস লোয়ার শেল ইন্টু আপার শেল মাইনাস লোয়ার শেল প্লাস 1 ডিভাইড বাই 2। এই হবে মোটামুটি ঘটনা। এখন ধরো আমি একটা এক্সাম্পল দিই, তোমাদেরকে ভিজুয়ালাইজ করতে শিখাই। ধরো একটা ইলেকট্রন লেটস সে 5 নাম্বার কক্ষপথ থেকে 3 নাম্বার কক্ষপথে আসছে, তাহলে কয়টা লাইন তুমি দেখতে পারবা? তাহলে দেখো সূত্র কি, 5 মাইনাস 3 ইন্টু 5 মাইনাস 3 প্লাস 1 ডিভাইড বাই 2। সো 2 ইন্টু 3 বাই 2 ইজ ইকুয়াল টু 2, মানে তিনটা তুমি লাইন দেখতে পারবা। কিন্তু ভাই এটা ভিজুয়ালাইজ করতে পারতেছেন, একটু ভিজুয়ালাইজ করা শিখান। আসো ভিজুয়ালাইজ করা শিখাই। দেখো 1 2 3 4 5, 1 2 3 4 5, 5 থেকে 3 আসতেছে, তাই না? কয় ভাবে আসতে পারে? 5 থেকে 3 সরাসরি আসতে পারে, অথবা 5 থেকে 4 আসতে পারে, 4 থেকে 3 আসতে পারে। দেখো কয়টা আলাদা আলাদা লাইন পাইছো? 3টা, এই জন্য এন এর ভ্যালু 3। কয়টা আলাদা আলাদা লাইন পাইছো? 3টা, এই জন্য এন এর ভ্যালু 3। এই যেভাবে শর্টকাটে বের করে ফেলা যায়। সবাই কি বুঝতে পারছি ইনশাল্লাহ? ইজি হয়ে গেল না বিষয়টা? এটা জাস্ট একটা এক্সট্রা জিনিস তোমাদেরকে পড়াই দিলাম। হ্যাঁ, এটা একদমই এক্সট্রা একটা জিনিস,
জাস্ট একটু দেখায় রাখলাম, হঠাৎ করে মনে পড়লো তাই দেখায় রাখলাম, ভিজুয়ালাইজ করানোর জন্য। স্পেকট্রাল লাইন্স, বর্ণালী রেখার সংখ্যা কয়টা হয়। সুন্দর। তো এই ফর্মুলা আসলে এইখান থেকেই আসছে, সো এটা যেন সহজেই বুঝতে পারো এই জন্য ভাইয়া তোমাদেরকে ভিজুয়ালাইজ করে দেখানোর চেষ্টা করছি। ওকে, আচ্ছা, ফাইনালি এখানে দেখো আমাদের আরো কি কি আছে। পাসপোর্ট কিভাবে অনুপ্রভা সৃষ্টি করবে, তারপর ইউভি রশ্মির সাহায্যে কিভাবে জালটাকে শনাক্ত করা যায়, আইআর রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য ব্যাপ্তি কত। সো এই জিনিসগুলো কিন্তু মোটামুটি আমরা তাহলে সবাই পারি। তাহলে একটা প্রশ্ন তাহলে ওই যে যেটা জিজ্ঞেস করি সবসময় আবার জিজ্ঞেস করতেছি, এই যে বর্ণালী রিলেটেড যা যা প্রশ্ন আছে, আমরা যা যা থিওরি গুলা পড়ছি, যা যা ম্যাথ গুলা করলাম, এক্সট্রাও কিছু জিনিস পড়লাম, ইনশাল্লাহ আগে আমরা যতটুকু বুঝতাম এখন আশা করি আরেকটু ক্লিয়ার হয়েছে না সবার ধারণাটা। এবং এই টপিক থেকে কিন্তু অ্যান্সার করতে হবে, যেহেতু এটা পুরোটাই ম্যাথমেটিক্যাল টপিক। হ্যাঁ, মোস্ট অফ দেম আর কি ম্যাথমেটিক্যাল টপিক। সো আশা করি এখান থেকেও আমরা ভালো অ্যান্সার করতে পারবো এবং একটা কমন কিন্তু থাকবে ইনশাল্লাহ। সো সবাই পারবো না ইনশাল্লাহ, বলো তো এটি চ্যাট বক্সে সবাই। ওকে, ভেরি গুড। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ সবাই তাহলে সুন্দর করে পারবো। সো যত ধরনের টপিক আছে আর কিন্তু এটার বাইরে কিচ্ছু নাই। হ্যাঁ, সো সব দেখানো আমাদের শেষ ইনশাল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ভেরি গুড। সো ওই তো মোটামুটি কি অনেকখানি দেখলাম, তাই না? ডান। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভাইয়া, আজকের মতো ক্লাস আমাদের এতটুকুই। সো থ্যাংক ইউ সো মাচ টু ইউ অল। আশা করি সবাই ভাইয়া ক্লিয়ারলি সবকিছু সুন্দর করে বুঝতে পারছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ সামনে বেঁচে থাকলে ভাইয়া দেখা হবে, কথা হবে। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।